তুমি আমার ভালোবাসাটা এভাবে ছোট করতে পারো না, আনিকা। আমি তোমাকে পাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছি সেটা কি তুমি একবারও বুঝতে পারো না? কিসের ভালোবাসা সাগর? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? বা এমন কোনো ইঙ্গিত দিয়েছি যার জন্য তোমার মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি? নিজের সীমার মধ্যে থাকো। কিন্তু আমি তো তোমাকে বারবার বলেছি আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোমার নাম নেয়। সেটা কি তোমার কানে যায় না? নাকি তুমি ইচ্ছা করেই বধির সেজে থাকো? সাগর, আস্তে কথা বলো। এটা কিন্তু তোমার খেলার মাঠ না, এটা আমার বাড়ি। তোমার গলার আওয়াজ যদি নিচ পর্যন্ত যায় তবে সবাই উপরে এসে হাজারটা প্রশ্ন করবে। আর আমি, বিশ্বাস করো, এই মুহূর্তে বড়দের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদম প্রস্তুত না। আমাকে শান্তিতে থাকতে দাও। হঠাৎ করেই আনিকার এই উপেক্ষা আর সাবধান বাণী শুনে সাগরের ভেতরের সুপ্ত জেদটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে হৃদয়ের জ্ঞান হারিয়ে আনিকার দুই বাহু শক্ত করে খামচি দিয়ে ধরে এবং এক হ্যাচকা টানে তাকে ধাক্কা দিয়ে পাশের দেওয়ালের সাথে আটকে দেয়। সাগরের হাতের চাপে আনিকা যন্ত্রণায় কুঁকড়ে উঠলেও সাগরের দিকে সেদিকে খেয়াল নেই। সে আনিকার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ঘোর লাগা কর্কশ আর গম্ভীর গলায় বলতে শুরু করলো। আমার ভালোবাসাটা তোমার কাছে চিপ মনে হচ্ছে, আনিকা? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি প্রচণ্ড ভালোবাসি। আমাকে গালি দেওয়ার দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু দয়া করে আমার পবিত্র ভালোবাসাটাকে এভাবে অপমান করো না। আমি তোমাকে ছাড়বো না। আনিকা সাগরের এই উগ্র আচরণে ভয় পেলেও নিজেকে সামলে নেয়। সে সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং হাত উঁচিয়ে শাসনের ভঙ্গিতে নিজের অন্যায় ঠিক করতে করতে বলতে থাকে। কি হচ্ছেটা কি সাগর? তোমার এই নোংরামিটা এখনই বন্ধ করো। এখন যদি কেউ এসে আমাদেরকে এই অবস্থায় দেখে তাহলে আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের বাগদত্তা, অর্থাৎ তোমার হবু ভাবি। আমাকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই। সম্পর্কে আমি তোমার বড় হই, সেটা মাথায় রেখো। হাসালে আনিকা। অধিকার? অধিকার আমি সাগর তৈরি করে নিতে জানি। আজ তুমি ভাবি হওয়ার স্বপ্ন দেখছো তো? বিশ্বাস করো, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে অধিকার কাকে বলে আর কত প্রকার সব হাতে কলমে বুঝিয়ে দেব। তুমি শুধু আমার, আর কারো নয়। সাগর যখন শিকারি চিতার মতো একটা একটা পা ফেলে আনিকার দিকে এগোচ্ছে এবং আনিকা ভয়ের দেওয়ালের সাথে সেটে যাচ্ছিল, ঠিক তখনই আনিকার ছোট বোন আভিয়া ঘরের দরজায় নক করে। ভেতরে প্রবেশ করে ও। আভিয়া যখন সাগরের সুঠাম দেহ আর রাগের চেহারাটা দেখলো তখন তার চোখে মুখে এক ধরনের লজ্জা আর ভালো লাগা ফুটে উঠল। সে খুব নিচু আর শান্ত গলায় সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো। আরে বেয়াই সাহেব, আপনি তো দেখছি আমার আপুকে দেখেই পুরো ফিট খেয়ে গেছেন। আমাদের দিকেও একটু নজর দিন। মানে বলছিলাম যে আপনাকে নিচে সবাই ডাকছে, আপনার বড় ভাইয়া এসেছেন আপুর সাথে কথা বলার জন্য। দুই পক্ষের মুরব্বীরা নিচে বসে আছেন, এখন আপনাদের যাওয়া দরকার। আবিহার কথা শুনে সাগরের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। সে মনে মনে ভাবল, যে মেয়েটার পেছনে সে গত 6 মাস ধরে পাগলের মতো ঘুরছে, যাকে পাওয়ার জন্য সে দিন রাত এক করে দিয়েছে, আজ সেই মেয়েটাই কিনা তার বড় ভাইয়ের হবু বউ, বড় বউ হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। সাগর আজ বড় ভাইয়ের সাথে খুব উৎসাহ নিয়ে এসেছিল মেয়ে দেখতে, কিন্তু সেই মেয়ে যে স্বয়ং আনিকা হবে এটা এবং এটা তার দুঃস্বপ্নে ছিল না। সাগরের ইচ্ছা করছিল যখনই নিচতলায় গিয়ে সব লণ্ডভণ্ড করে দিতে, কিন্তু তার মা আর বাবার সম্মানের কথা ভেবে সে নিজেকে কোনো মতে শান্ত করলো। এক পলক আনিকার অহংকারী চোখের দিকে তাকালো, যেখানে রিজেকশনের জয়ের ধ্বনি বাজছে। ঠিক আছে আবিহা, তুমি চলো, আমি আসছি। বড় ভাইয়ের জন্য তো আজ বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, তাই না আনিকা? তোমার ওই ভাবি সাজার নাটকটা কতক্ষণ চলে আমি সেটাই দেখতে চাই।
সাগর গটগট করে আবিহার সাথে নিচে নেমে এলো। আনিকা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গায়ে খামচের দাগগুলো দেখতে লাগলো ও। সে বুঝতে পারছে সাগরের এই শান্ত হয়ে যাওয়ার আসলে এক ঝড়ের পূর্বাভাস। নিচে গিয়ে সাগর দেখল তার বড় ভাই সায়ন খুব লাজুক হেসে আনিকার বাবার সাথে কথা বলছেন। সায়নের সাথে আনিকার আগে থেকেই পরিচয় ছিল এবং তারা একে অপরকে পছন্দও করে, কিন্তু সাগরের মাথার ভেতরে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে ভাবছে যে মেয়েটাকে সে আজীবন নিজের করে চেয়েছিল তাকে সে কোনোভাবেই অন্য কারোর, এমনকি নিজের ভাইয়েরও হতে দেবে না। এই বিয়েতে সে এমন এক সিন ক্রিয়েট করবে যা কেউ কখনো কল্পনাও করেনি। তুমি আমাকে 6 মাস রিজেক্ট করেছো আনিকা, এখন তুমি আমার ভাইয়ের হাত ধরে সুখে থাকার স্বপ্ন দেখছো। আমি সাগর থাকতে সেটা সম্ভব নয়। তুমি সিনিয়র হতে পারো, ভাবি হতে পারো, কিন্তু আজ রাত পোহানোর আগেই তুমি শুধুই সাগরের বন্দি হবে। খেলা তো এখন শুরু হলো। ড্রয়িং রুমে এখন খুশির জোয়ার বইছে। দুই পরিবারের মুরব্বীরা হাসাহাসিও করছেন, মিষ্টি মুখ চলছে। কিন্তু এই উৎসব মুখর পরিবেশের মাঝখানে সাগর একটা সোফায় এমনভাবে বসে আছে যেন সে জীবন্ত আগ্নেয়গিরি ওপরে বসে আছে। তার হাতের মুঠো শক্ত হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে উত্তেজনায়। কিছুক্ষণ আগেই সে আনিকার উপরে শাসিয়ে এসেছে, অথচ এখন নিচে তাকিয়ে দেখলো আনিকা সিঁড়ি দিয়ে নেমে আসছে একদম দেবীর মতো সেজে। আনিকার পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, চোখে সেই একই মায়া যা সাগরকে গত 6 মাস ধরে পাগল করে রেখেছে। কিন্তু আনিকা আজ সাগরের দিকে একবারও তাকাচ্ছে না। সে খুব লাজুক ভঙ্গিতে সাগরের বড় ভাই সায়নের পাশে গিয়ে বসলো। সায়নের আনিকার এই ঘনিষ্ঠতা দেখে সাগরের ভেতরে যেন কেউ বিষ ঢেলে দিচ্ছে। আপনার আসতে কি খুব কষ্ট হয়েছে? আসলে রাস্তাঘাটে যা জ্যাম থাকে আজকাল, আমি তো ভাবলাম আপনি হয়তো আজ আসতেই পারবেন না। কষ্ট হলেও তোমার কাছে আসার সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাছাড়া আমাদের সেই পুরনো পরিচয়টা আজ একটা সুন্দর পরিণতির দিকে যাচ্ছে। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে বলো? সায়ন আর আনিকার এই নিচু স্বরের কথোপকথন সাগরের কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। সাগর লক্ষ্য করল আনিকা ইচ্ছা করেই সবার সামনে সায়নের সাথে একটু বেশি হাসি ঠাট্টা করছে আর লজ্জা পাওয়ার অভিনয় করছে। আনিকা মাঝে মাঝে আর চোখে সাগরের দিকে তাকাচ্ছে। এটা দেখে যে সাগর কতটা জ্বলছে। সাগরের ইচ্ছে করছিল ড্রয়িং রুমের কাছের টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে চুরমার করে দিতে, কিন্তু তার মায়ের হাসি মুখ দেখে সে নিজেকে কোনো মতে পাথর করে রাখল। ঠিক সেই মুহূর্তে সাগরের মা আয়েশা বেগম এবং একটা দামি হীরা বসানো আংটি বের করলেন। তিনি খুব আদরের সাথে আনিকার হাতটা ধরলেন। পুরো ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। সাগরের মা আনিকাকে কাছে টেনে নিলেন এবং সবার সামনে ঘোষণা করলেন যে আজ থেকে আনিকা শুধু এই বাড়ির হবু বউ নয়, তার বড় মেয়ে। এই বলে তিনি অনামিকায় আংটিটা পরিয়ে দিলেন। আংটিটা পরানোর সাথে সাথে সবাই হাততালি দিয়ে উঠল। শুধু সাগরের পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। কি রে সাগর, কিছু বলছিস না যে? তোর ভাবিকে পছন্দ হয়েছে তো? আসলে তোরা তো আগে থেকেই একে অপরকে চিনিস না, তাই ভাবলাম আজই সারপ্রাইজ দেব। আনিকা খুলো ভালো মেরে, ঠিক তোর মতো একটু জেদি, কিন্তু মনের দিক থেকে একদম পরিষ্কার। হ্যাঁ ভাইয়া, পছন্দ তো হয়েছেই, তবে ভাবি হিসেবে কতটা মানাবে জানি না। আমার মনে হয় ওনাকে অন্য কোনো পরিচয়ে আমার পাশে বেশি ভালো লাগতো। যাই হোক, আংটি তো পরানো হয়েই গেল, এখন তো আর পিছু ফেরার রাস্তা নেই, তাই না আনিকা? সাগর যখন কথাটা বলল তখন সে আনিকার চোখের দিকে এমন ধারালোভাবে তাকালো যে আনিকার বুকটা ভয়ে একবার কেঁপে উঠল। আনিকা বুঝতে পারল সাগর তাকে প্রকাশ্যে বড়দের সামনে হুমকি দিচ্ছে। আংটি পরানোর পর আনিকা মনে মনে ভাবছিল সে জিতে গেছে, কিন্তু সাগরের শান্ত চোখের আড়ালে যে কী পরিমাণ জেদ লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারছে না। কিছুক্ষণ পর মেহমানরা বিদায় নিল। সাগর গটগট করে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। বাসায় ফেরার পুরোটা পথ সে একটা কথাই ভাবছিল, কিভাবে এই পবিত্র বন্ধনটা বিষে পরিণত করা যায়। রাত তখন গভীর, সাগরের ঘরের আলো জ্বলছে। সে তার ল্যাপটপের সামনে বসে কিছু একটা খুঁটিয়ে দেখছে আর ফোনে কারোর সাথে নিচু গলায় কথা বলছে। তার বিছানার চারিদিকে আনিকার কিছু পুরনো ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে।
যা সে গত 6 মাস ধরে পাগলের মতো সংগ্রহ করেছিল। সাগরের চোখ দুটো এখন অপমানে আর রাগে টকটকে লাল। সে তার বিশ্বস্ত বন্ধু রনিকে ফোন করলো। রনি, আমার কাজটা কত দূর? সায়ান ভাইয়ার পুরনো কোনো গার্লফ্রেন্ড বা এমন কোনো গোপন কথা আছে যা বাজারে রটালে এই বিয়েটা ভেঙে যেতে পারে? আমাকে কালকের মধ্যে কিছু একটা জোগাড় করে দে। সায়ান ভাইয়াকে আমি সম্মান করি ঠিকই, কিন্তু আনিকাকে আমি কারো হাতে তুলে দিতে পারবো না। ও শুধু আমার, ওর নিঃশ্বাসে শুধু আমার অধিকার। ওদিক থেকে রনি কিছু একটা তথ্য দিল, যা শুনে সাগরের ঠোঁটে এক পৈশাচিক হাসি আর বাঁকা হাসি ফুটে উঠল। সে ফোনটা রেখে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই নিজেকে বীর বীর করে বলতে লাগলো। আনিকা, তুমি হীরা পরে ভাবছো তুমি সায়ান চৌধুরীর বউ হয়ে যাবে? কখনো না। এই আংটি তোমার হাতে থাকবে না। তুমি নিজেই এই বিয়েটা ভেঙে আমার কাছে আশ্রয় নিতে বাধ্য হবে। আমি সায়ান ভাইয়াকে সরাবো না। আমি তোমাকেই এমন এক পরিস্থিতির মুখে ফেলবো যেখানে তুমি নিজেই বলবে, সাগর, আমাকে বাঁচাও। সাগরের জেদ আর পাগলামি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সে জানে সে ভুল করছে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সে কোনো নীতি নৈতিকতার ধার ধারে না। শুরু হলো এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা, যেখানে একদিকে আছে সাগরের অন্ধ জেদ আর অন্যদিকে আনিকার ঘর বাঁধার স্বপ্ন। বিয়ের তোড়জোড় এখন তুঙ্গে। ড্রয়িং রুমে সেই আংটি পরানোর পর থেকে দুই পরিবার এখন প্রতিদিনই কোনো না কোনো কেনাকাটায় ব্যস্ত। আজ দুই পরিবারে মিলে শহরের সবচেয়ে বড় শপিং মলে এসেছে। মলের ভেতরে ঝলমলে আলো আর মানুষের ভিড় থাকলেও সাগরের চারপাশটা যেন একদম থমথমে। সাগর আজ পুরোই অন্য রকম মেজাজে আছে। সে কারোর সাথে কোনো কথা বলছে না, একদম কোনো পোশাকের ব্যাপারে নিজের মতো দিচ্ছে না। সে শুধু ছায়ার মতো সবার পেছনে পেছনে হাঁটছে এবং তার পকেটে হাত দিয়ে রাখা শক্ত মুঠো বলে দিচ্ছে সে ভেতরে ভেতরে কতটা জ্বলছে। সাগরের এই নীরবতা সবাইকে কিছুটা অবাক করলেও সাগরের বড় ভাই সায়ন সেটাকে স্রেফ ক্লান্তি ভেবে এড়িয়ে যাচ্ছে। সায়ন আজ খুবই খুশি আছে। সে বারবার আনিকার হাত ধরেছে এবং বিভিন্ন দামি শাড়ি আর গয়না তাকে দেখাচ্ছে। আনিকা, দেখো তো এই লেহেঙ্গাটা তোমার কেমন লাগে? আমার মনে হয় গাঢ় মেরুন রংটা তোমাকে একদম পরীর মতো মানাবে। কি বলো, পছন্দ হয়েছে তোমার? না হলে আমরা অন্য দোকানে যাব। তোমার পছন্দই আমার কাছে শেষ কথা। হ্যাঁ, সুন্দর তো। আপনি যা পছন্দ করবেন তাই আমার পছন্দ। আপনি বেশি দিন না কোনটা বেশি ভালো লাগবে। আমি তো আসলে সব রং চিনতে পারছি না এখন। আনিকা মুখে জোর করে হাসি রাখলেও সে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তিতে ভুগছে, কারণ সে প্রতি মুহূর্তে অনুভব করতে পারছে যে একটু দূরেই দাঁড়িয়ে থাকা সাগরের জ্বলন্ত দৃষ্টি সারাক্ষণ তার পিছু ছাড়ছে না। সাগর এক দৃষ্টিতে আনিকার দিকে তাকিয়ে আছে, যেন সে তার চাহনি দিয়েই আনিকাকে অবশ করে দেবে। আনিকা যখনই সায়নের সাথে একটু হেসে কথা বলছে বা তার হাত ধরেছে, সাগরের চোয়াল তত বাড়ির আগে শক্ত হয়ে যাচ্ছে। আনিকা এই অস্বস্তি কাটাতে এবং সাগরের দিক থেকে নিজের মন সরাতে আবিহার সাথে কথা বলার চেষ্টা করলো। আবিহা সাগরকে ইমপ্রেস করার জন্য খুব সাজুগুজু করেছে এবং সে একের পর এক ড্রেস স্টাইল দিয়ে বারবার সাগরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সাগর ভাইয়া, দেখুন তো এই নীল ড্রেসটা আমাকে কেমন লাগছে। আমি কি এই ড্রেসটা নেব? আপনার পছন্দ তো খুব রাজকীয়, তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞাসা করে নিই, আমাকে কি মানাবে এটাতে? নীল রংটা আসলে গভীর জলের মতো আবিহা। সবাই এই রঙের ভার সইতে পারে না। তোমার যা ভালো লাগে তুমি নাও। আমাকে কেন বারবার জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছ? আমার পছন্দ তো এখন আর আমার হাতে নেই। সাগরের কথাগুলো তীরের মতো সরাসরি আনিকার মনে বিঁধল। আনিকা বুঝতে পারল সাগর তাকেই লক্ষ্য করে এই গুড় কথাগুলো বলছে। সায়ন তখন আনিকাকে একটা চকচকে হীরার নেকলেস সামনে নিয়ে দাঁড়ালো এবং নেকলেসটা বের করে আনিকার গলায় ধরল।
সায়ন যখন কাছের আয়নার দিকে তাকিয়ে হাসলো, ঠিক সেই সময় আয়নার প্রতিফলনে আনিকা দেখল তার ঠিক পেছনেই সাগর ওত পেতে দাঁড়িয়ে আছে। সাগরের চোখের সেই নেশা লাগানো আর যে চাহনি দেখে আনিকার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সাগরের ঠোঁটে তখন এক বাঘার তার ছেলের হাসি। আনিকা, এই নেকলেসটা তোমার গলায় একদম মিশে গেছে। দেখো তো আয়নায় তোমাকে কেমন রাজকন্যার মতো লাগছে। সাগর, তুই বলতো তোর ভাবিকে কেমন লাগছে এটাতে? মানিয়েছে না? মানাবে না কেন ভাইয়া? হীরা তো পাথরের চেয়েও শক্ত হয়। তবে আমার মনে হয় এই ভারী নেকলেসটা ওনার গলার জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে। উনি কি এই বোঝা সারা জীবন বইতে পারবেন? আপনি বরং ওনাকে হালকা কিছু দিন, যাতে উনি অন্তত শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন। বেশি ভার সইবার ক্ষমতা ওনার নেই। সাগর যখন কথাটা বললেও সে সায়নের কাঁধে হাত রাখলো ঠিকই, কিন্তু তার চোখে ছিল আয়নার ভেতর দিয়ে সরাসরি আনিকার চোখের উপরে। আনিকার মনে হলো সাগরের হাতের অদৃশ্য আঙুলগুলো যেন তার গলা টিপে ধরছে। সাগরের এই ড্রামাটিক হুমকি আর সায়নের এই সরল ভালোবাসা, এই দুইয়ের মাঝে পড়ে আনিকা এখন পুরোপুরি দিশেহারা। সায়ন সাগরের কথার অন্য মানে বুঝে হো হো করে হেসে উঠল এবং সে সেলসম্যানকে নেকলেসটা প্যাক করতে বলল। আনিকা নিজেকে আর সামলাতে না পেরে কেনাকাটার বাহানায় করিডোরের দিকে হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল পেছন পেছন ছায়ার মতো সাগরও আসছে। আনিকা একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল এবং রাগী গলায় সাগরের দিকে ফিরল। তোমার সমস্যাটা কি সাগর? তুমি কেন সারাক্ষণ ওই পিশাচের মতো নজর দিয়ে আমাকে দেখছো? সবার সামনে আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না তোমার এই নোংরা চাহনির জন্য। তুমি ভুলে যেও না, আমি তোমার ভাইয়ের হবু স্ত্রী। নিজের বড় ভাইকেও একটু সম্মান দিতে শেখো। সম্মান আমি তাকে দেই আনিকা, যে সম্মানের মূল্য দিতে জানে। কিন্তু তুমি তো সম্মান চাও না। তুমি চাও এই জাঁকজমক, ওই হীরের নেকলেস তোমাকে আমার থেকে আড়াল করতে পারবে না। তুমি সায়ান ভাইয়ের হাত যত শক্ত করে ধরবে, আমি তোমাকে ততটাই জোরে নিজের দিকে টেনে নেব। শপিং তো মাত্র শুরু হলো আনিকা, আসল কেনাকাটা তো এখনো বাকি। আমি তোমাকে এমন এক জালে আটকাবো যা তুমি কোনোদিন কল্পনাও করনি। সাগর যখন কথাগুলো শেষ করলো, সে আনিকার গালের উপর দিয়ে নিজের আঙুলটা খুব আলতো করে কিন্তু নিবিড়ভাবে চালিয়ে দিল। আনিকা রাগে আর অপমানে নীল হয়ে গেল, কিন্তু তার কথা বলার শক্তি যেন হঠাৎই উধাও হয়ে গেল। সাগর তাকে সেখানে একা ফেলে দিয়ে পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে আবারও সবার কাছে ফিরে গেল। আনিকা আয়নায় নিজের বিবর্ণ মুখটা দেখল এবং ভাবল, এই ছেলেটা আস্ত একটা পাগল। সে যদি সায়নকে সব বলে দেয়, তবে কি সায়ন তার নিজের ছোট ভাইয়ের নামে এমন কুৎসিত কথা বিশ্বাস করবে? আনিকা বুঝতে পারল সে এক মাকড়সার জালে আটকা পড়ে গেছে, যার সুতো নিয়ন্ত্রণ করছে স্বয়ং সাগর। শপিং মল থেকে ফেরার সময় গাড়িতে সায়নের কাঁধে মাথা রেখে আনিকা শান্ত হয়ে বসে থাকলেও তার সারা শরীর থর থর করে কাঁপছে, শুধু সাগরের সেই শীতল সংস্পর্শের কথা ভেবে। চারিদিকে আজ হলুদের গন্ধে মম করছে। চতুর্ভিলায় আজ সায়ন আর আনিকার গায়ে হলুদের অনুষ্ঠান। উঠোন জুড়ে দামি ফুলের সাজসজ্জা, আলোকসজ্জা যেন দিন আর রাতের পার্থক্য ঘুচে গেছে। সাউন্ড বক্সে বিয়ের গীত বাজছে। পুরো বাড়ি মেহমানদের পদচারণায় মুখর। সবাই লাল আর হলুদ পোশাকে সজ্জিত হয়ে আনন্দ করছে। আনিকা হলুদের সাজে স্টেজে বসে আছে, তার দু হাত ভর্তি গাঢ় মেহেন্দির রং, কিন্তু তার চোখের সেই চঞ্চলতা আজ কোথাও যেন হারিয়ে গেছে। সে পাথরের মূর্তির মতো বসে আছে, তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। অন্যদিকে সায়ন খুব খুশি মনে মেহমানদের সাথে কথা বলছে। আজ সাগরের কোনো দেখা নেই। সে সারাদিন নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। হঠাৎ করেই সে হলুদ পাঞ্জাবি পরে খুব ধীর পায়ে ভিড়ের মাঝখানে এসে দাঁড়ালো। সাগর আজ সবার সাথে কোনো কথা বলছে না, তবে তার চোখে মুখে এক গম্ভীর আর স্থির ভাব। সে সরাসরি স্টেজের দিকে তাকিয়ে আনিকার সাথে চোখের পলক মেলালো। আনিকা সাগরের সেই শীতল চাহনি দেখে মুহূর্তের মধ্যে শিউরে উঠল ও। কিরে সাগর, তুই সারাদিন কোথায় ছিলি? মা তো তোকে কতবার খুঁজলো। দেখ তোর ভাবিকে হলুদের সাজে কত সুন্দর লাগছে। আয় সবাই মিলে ছবি তুলি, আজ আমাদের বড় আনন্দের দিন। আমি আছি ভাইয়া, পাশেই আছি। আনন্দের দিন তো অবশ্যই, তবে বড়দের দোয়া নিতে হবে আগে। তুমি অনুষ্ঠান চালিয়ে যাও।
আমি পরেই আসছি। সাগর খুব কৌশলে ভিড় থেকে সরে গেল। সায়ন মুচকি হেসে আনিকার পাশে গিয়ে বসলো। এবার গায়ে হলুদের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পালা। সাগরের মা আয়েশা বেগম এক বাটি হলুদ নিয়ে আনিকার কাছে এলেন। চারিদিকে তখন মেহমানদের হাসাহাসি আর বিয়ের গান চলছে। কিন্তু যেই না সাগরের মা পরম মমতায় আনিকার গায়ে হলুদ ছোঁয়াতে গেলেন, অমনি আনিকা সাগরের মায়ের হাতটা ধরে ফেললেন। আনিকা এক ঝটকায় স্টেজ থেকে উঠে দাঁড়ালো। তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলছে এবং সে থর থর করে কাঁপছে। পুরো হলরুম জুড়ে হইচই মুহূর্তের মধ্যে থেমে গেল। পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আনিকার দিকে। সায়ন ঘাবড়ে গিয়ে আনিকার হাত ধরতে চাইল। আনিকা, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? তুমি এভাবে উঠে দাঁড়ালে কেন? মা তোমাকে হলুদ দিতে যাচ্ছিলেন, ওনাকে ওভাবে সরিয়ে দিলে কেন? বসো প্লিজ, সবাই দেখছে। না সায়ান, আমি বসতে পারবো না। আর এই হলুদ আমি আজ মাখবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারবো না সায়ান। এই বিয়েটা সম্ভব না। আমি যদি এই বাড়িতে বউ হয়ে আসি, তবে আপনার ছোট ভাই সাগরকে বিয়ে করব। আনিকার মুখ থেকে এই কথাগুলো বের হওয়ার সাথে সাথে পুরো চৌধুরী পরিবার যেন পাথরের মতো জমে গেল। সাগরের মা হাতের বাটিটা মেঝেতে ফেলে দিলেন। হলুদের দাগ ছড়িয়ে পড়ল সাদা কার্পেটে। আনিকার বাবা মা লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। তার অবিশ্বাসের চোখে নিজেদের মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সায়ন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। সে ছিটকে গিয়ে আনিকার সামনে দাঁড়ালো। তার চোখে তখন জলার মুখে অবিশ্বাসের ছাপ। অন্যদিকে সাগর তখন ভিড়ের মাঝে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো প্রকাশ্য ভাব নেই, তবে তার হাতের মুঠো শক্ত হয়ে আছে পকেটের ভেতরে। তুমি কি বলছো আনিকা? তুমি কি হুঁশ হারিয়ে ফেলেছো? আমরা তো একে অপরকে ভালোবেসে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি তো বলেছিলে তুমি আমাকে ছাড়া আর কাউকেই ভাবতে পারো না। তাহলে আজ সবার সামনে এই অদ্ভুত কথা বলার মানে কি? সাগরের নাম কেন নিচ্ছ? ও তোমার দেবর হতে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো তুমি কতটা বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছো? আমি যা বলছি অনেক ভেবেচিন্তেই বলছি সায়ান। বিয়েটা কোনো খেলা নয়। আজ এই মুহূর্তে আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্ত ভুল ছিল। সায়ান প্লিজ, আমাকে আর জোর করবেন না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি সাগরের সাথে সংসার করতে চাই। সায়ন এবার পাগলের মতো সাগরের কাছে গিয়ে তার কাঁধ চেপে ধরল। সায়নের চিৎকারে পুরো বাড়ি প্রকম্পিত হয়ে উঠল। সে বারবার সাগরের কাছে জানতে চাইছিল যে সাগর কি আনিকাকে কোনো কিছু বলেছে কিনা। সাগরের বাবা আসাদ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। তিনি দুই ছেলেকে এক জায়গায় দেখে থমকে গেলেন। সায়ন তখন নিয়ন্ত্রণহীন। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার নিজের ভাই তার হবু স্ত্রীর মাথায় কোনো পরিকল্পনা ঢুকিয়ে দেবে। সাগর তখনও খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, যদিও তার ভেতরে এক প্রবল উত্তেজনা কাজ করছে। তুই বল সাগর, তুই কি ওকে কিছু বলেছিস? তুই কি আমার খুশিতে আগুন দিতে চাস? আনিকা কেন হঠাৎ তোর নাম নিচ্ছে? ও কি মাথা ঠিক আছে? তুই কেন চুপ করে আছিস? কিছু একটা বল। ভাইয়া, আমি তো অবাক হচ্ছি তোমার মতো। আমি তো সারাদিন রুমেই ছিলাম না। এখন আনিকা যদি হুট করে কোনো সিদ্ধান্ত নেয়, তবে সেখানে আমার কি করার থাকতে পারে? সম্ভবত ও বুঝতে পেরেছে তোমাদের মধ্যে অমিল ছিল। তুমি ওকে শান্ত করার চেষ্টা করো ভাইয়া। এভাবে সবার সামনে চেঁচামেচি করো না। আনিকা তখন স্টেজে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠল এবং সাফ জানিয়ে দিল যে সে আর এক মুহূর্ত সায়নের সাথে থাকবে না। আনিকার বাবা সজোরে আনিকার গালে একটা চড় বসিয়ে দিলেন, কিন্তু আনিকা নড়ল না। সে জেদি পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল। পুরো উৎসবটা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হলো। সাগরের বাবা আসাদ চৌধুরী ঘোষণা করলেন যে এই বিয়ে আজই এখানেই বন্ধ। সায়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন তার চারপাশটা চুরমার হয়ে গেছে। সাগর যখন সুযোগ বুঝে আনিকার পাশে দিয়ে যাচ্ছিল, তখন সে কারোর নজরে না আসার মতো করে আনিকার দিকে একবার তাকালো। সেই চাউনিতে প্রকাশ্যে কোনো ষড়যন্ত্রের কথা ছিল না, তবে আনিকার জন্য তা ছিল এক গভীর ভয়ঙ্কর সংকেত। সবাই যখন সায়নকে নিয়ে ব্যস্ত, তখন সাগর খুব সন্তর্পণে বাড়ির ছাদে উঠে গেল। সে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে নিচে জ্বলতে থাকা আলোগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে তার জীবনের প্রথম যুদ্ধে জয়ী হতে চলেছে। সে জানে আনিকা কেন এমন করছে। সেটি একটি ভয়ঙ্কর রহস্য যা আনিকা আর সাগরের মাঝে বন্দী হয়ে আছে।
সায়ন তখন নিজের ঘরে গিয়ে চিৎকার করে কাঁদছে, আর সাগর নিজের মধ্যে তখন বিজয়ের মালা পড়ছে। আনিকা একা তার ঘরে বসে কাঁদছে, কারণ সে জানে এই স্বীকারোক্তির পর তার জীবন আর কোনোদিনও স্বাভাবিক হবে না। সাগরের পাতা এই ভয়ঙ্কর জালে সে নিজেই নিজের পায়ে কুড়ুল মেলেছে, শুধু সাগরের হাত থেকে নিজেকে বা অন্য কাউকে রক্ষা করার জন্য। গায়ে হলুদে সেই আনন্দঘন পরিবেশ এখন এক নিস্তব্ধ শ্মশানে পরিণত হয়েছে। মেহমানদের ফিস ফাঁস আর আত্মীয়দের বাঁকা চাউনিতে চৌধুরী বাড়ির আকাশ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আনিকার দিকে। সায়ন আর আনিকার দীর্ঘদিনের প্রেম এভাবে এক মুহূর্তে ঘোষণায় ধুলোয় মিশে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। ড্রয়িং রুমের মাঝখানে আসাদ চৌধুরী আর আনিকার বাবা বিধ্বস্ত হয়ে বসে আছেন। দুই পরিবারের মান সম্মান এখন খড়কুটোর মতো উড়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই সময় সাগর খুব ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার চেহারায় এক কৃত্রিম বিষণ্ণতা এবং চোখে মুখে এমন এক নিরীহ ভাব, যেন সে এই ঘটনার সবচেয়ে বড় শিকার। সে সবার সামনে গিয়ে এমনভাবে দাঁড়ালো সে খুব লজ্জিত। সাগর, তুই তো সব শুনলি। আনিকা যা বলেছে তা কি সত্যি? তুই কি আগে থেকেই জানতি ও তোকে পছন্দ করে? এই কেলেঙ্কারির পর আমি মেহমানদের সামনে কিভাবে মুখ দেখাবো বলতো? বড় ছেলের বিয়ে ঠিক করে ছোট ছেলের সাথে বিয়ে দিতে হবে, এটা লোক জানলে আমাদের বংশের মুখে চুনকালি পড়বে। বাবা বিশ্বাস করো, আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো সায়ান ভাইয়ার জন্য খুব খুশি ছিলাম। আনিকা কেন হঠাৎ করে এমন করলো সেটা ভেবে আমি নিজেই অবাক। আমি তো ওনাকে বড় ভাইয়ের হবু স্ত্রী হিসেবেই জানতাম। আমার কোনো দোষ নেই বাবা। আমি তো কখনো ওনাকে এমন কোনো ইঙ্গিত দেইনি যাতে উনি ভুল বোঝেন। সাগরের এই মিথ্যে ইনোসেন্ট ভাব দেখে আনিকা একপাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। সে জানে সাগর কতটা দ্রুত আর কুটিল। যে ছেলেটা গত 6 মাস ধরে তার ছায়ার মতো পিছু লেগে থেকেছে, আজ সে সবার সামনে ধোয়া তুলসী পাতা সাজছে। আনিকার ইচ্ছে করছিল চিৎকার করে সব সত্যি বলে দিতে, কিন্তু সাগরের হাতে থাকা সেই গোপন প্রমাণের কথা ভেবে তার কণ্ঠ রোধ হয়ে গেল। সাগরের বাবা আসাদ চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে আনিকার বাবার দিকে তাকালেন এবং এক চূড়ান্ত প্রস্তাব রাখলেন। বিয়েটা ভেঙে দিলে দুই বাড়ির সম্মান একদম মাটির নিচে চলে যাবে। তাই আনিকা যেহেতু সাগরকেই চেয়েছে, তবে সাগরের সাথেই বিয়েটা হোক, এই ছিল তার সিদ্ধান্ত। সাগর, তুই কি তোর বাবার সম্মান বাঁচাতে এই বিয়েতে রাজি হবি, নাকি তুইও আমাদের সবাইকে সমাজের সামনে অপদস্থ করবি? আমাদের আর কোনো পথ খোলা নেই বাবা। বাবা, সায়ান ভাইয়ার কথা ভেবে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু তুমি আর মা যদি মনে করো যে বিয়েটা না হলে আমাদের বংশের বদনাম হবে, তবে আমি রাজি। আমি চাই না আমার বাবা মার কথা সমাজের কাছে নিচু হোক। আনিকা যা করেছে তা অন্যায়, কিন্তু সে অন্যায়ের দায়ভার আমি নিজের কাঁধে তুলে নিতে প্রস্তুত আছি, শুধু তোমাদের সম্মানের জন্য। সাগরের এই দরদি সংলাপ শুনে উপস্থিত আত্মীয়রা ধন্য ধন্য করতে শুরু করলো। সবাই বলতে লাগলো ছোট ছেলেটা কত বড় মনের পরিচয় দিচ্ছে। অথচ আনিকা দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে ভাবছিল কি পরিমাণ নিখুঁত অভিনেতা এই সাগর। সায়ন এতক্ষণ এক কোণায় পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ দুটো এখন লাল হয়ে গেছে, তবে তাদের আগের চেয়ে হাহাকার বেশি। সে ধীর পায়ে সাগরের সামনে এসে দাঁড়ালো। সায়ন সবার সামনে অস্বীকার করেছে। সায়ন বুঝতে পেরেছে যেখানে ভালোবাসার মানুষটাই তাকে সবার সামনে অস্বীকার করেছে, সেখানে জোর করাটা একটা বিলাসিতা। সে সাগরের কাঁধে হাত রাখলো এবং ভাঙা গলায় কথা বলতে শুরু করলো। সাগর, আমি জানতাম না যে আমার নিজের ছোট ভাই আমারই হবু স্ত্রীর মনে জায়গা করে নিয়েছে। আনিকা যখন আমাকে চায় না, তখন জোর করে ওকে আগলে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আজ থেকে আনিকার সব দায়িত্ব তোর। আমি চললাম সাগর, তোরা সুখে থাকিস, ভালো থাকিস। আমার স্মৃতি যেন তোদের নতুন জীবনে বাধা হয়ে না দাঁড়ায়। সায়ন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ড্রয়িং রুম থেকে বেরিয়ে সরাসরি গ্যারেজের দিকে চলে গেল। সায়নের এই বিদায় সবাইকে স্তব্ধ করে দিলেও সাগরের মনে তখন এক পৈশাচিক আনন্দের জোয়ার বইছে। সায়ন চলে যাবার পর সাগর খুব স্বাভাবিকভাবে মেহমানদের সাথে কথা বলতে শুরু করলো, যেন সে আসলেই খুব নিরপরাধ। আনিকা তার নিজের রুমে যাওয়ার সময় সাগর তার পথ আঁকলে দাঁড়ালো। কেউ যখন আশেপাশে ছিল না, তখন সাগর খুব নিচু গলায় আনিকার কানের কাছে মুখ নিয়ে গেল। দেখলে তো আনিকা, সায়ান ভাইয়া কত সহজেই তোমাকে আমার হাতে তুলে দিয়ে বিদায় নিল। অভিনন্দন,
হবু স্ত্রী। তুমি খুব ভালো অভিনয় করেছো সবার সামনে। এখন থেকে তুমি শুধুই আমার খাঁচায় বন্দি। কাল থেকে তোমার আসল সাজা শুরু হবে। আনিকা সাগরের দিকে তাকিয়ে ঘৃণা ভরে এক দৃষ্টি দিল, কিন্তু সাগর সেদিকে ভ্রুক্ষেপও করলো না। সে শীষ বাজাতে বাজাতে নিচে নেমে গেল বড়দের তদারকি করতে। আনিকা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে মেঝেতে ধপ করে বসে পড়ল। সে জানে কাল থেকে তার নরক যন্ত্রণা শুরু হতে যাচ্ছে। সাগরের এই ছদ্মবেশ তাকে সবার চোখে অপরাধী বানিয়ে দিয়েছে এবং সাগরকে বানিয়েছে পরিবারের ত্রাণকর্তা। বিয়ের সেই সানাইয়ের সুর এখন আর আনিকার কাছে বিদ্রুপের মতো বাজছে। এক রাতের ব্যবধানে হবু ভাবি থেকে সে এখন সাগরের গলার কাটা হতে যাচ্ছে। চারদিকে উৎসবের বাদ্যি বাজছে ঠিকই, কিন্তু চৌধুরী বিড়ার বাতাস আজ ভারী হয়ে আছে এক রাস দীর্ঘশ্বাসে। বাড়ির সামনের গেটে আলোকসজ্জার ঝলকানি যেন সায়নের বুকের ভেতরে ক্ষতটাকে বারবার উপহাস করছে। আজ সায়ন আর আনিকার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। কবুল বলার জন্য কাজী সাহেব যখন আশ্চর্যে বসলেন, তখন বর হিসাবে সায়নের জায়গায় বসে আছে তার ছোট্ট ভাই সাগর। সাগরের মুখে এক রহস্যময় শান্ত ভাব, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় পুণ্যের কাজ করছে। মেহমানরা সবাই কানাঘুষা করছে, কিন্তু মুরব্বীদের চাপে সবাই মুখ বুজে আছে। আনিকা তখন অন্য ঘরে লাল বেনারসি পরে পাথরের মতো বসে আছে। তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, যা তার গাঢ় মেকআপকে বারবার ধুয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কাজী সাহেব যখন অনুমতি দেওয়ার জন্য আনিকার ঘরে এলেন, তখন আনিকার মনে হলো তার চারপাশের দেওয়ালগুলো তাকে যেন গিলে খেতে আসছে। মা আনিকা, শান চৌধুরীর ছোট ভাই সাগর চৌধুরীর সাথে আপনার বিয়ে স্থির হয়েছে। এই বিয়েতে কি আপনার মত আছে? থাকলে 3বার কবুল বলুন। আনিকা কোনো উত্তর দিতে পারল না। তার কণ্ঠনালী যেন কেউ লোহার হাত দিয়ে চেপে ধরেছে। সে ঘরের এক কোণায় পর্দার আড়াল দিয়ে জানলার ওপারে তাকালো। সেখানে অন্ধকারের মাঝে বাগানের এক কোণায় দাঁড়িয়ে আছে সায়ন। সায়নের চোখে আজ জল। যে মানুষটাকে আনিকা কোনোদিনও কাঁদাবে ভাবেনি, সেই মানুষটা আজ শিশুর মতো নিঃশব্দে কাঁদছে। সায়ন দূর থেকে আনিকার জানলার দিকে তাকিয়ে আছে, যেন সে তার জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়েছে আজ। শানের সেই বিষণ্ণ চাহনি দেখে আনিকার ভেতরে অপরাধবোধের এক বিশাল অগ্নিকাণ্ড শুরু হলো। তার ইচ্ছা করছিল ঘর থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে শায়নের পায়ে পড়ে বলতে, সায়ন আমাকে মাফ করো, আমি সাগর আমাকে শেষ করে দিয়েছে। কিন্তু সাগরের সেই হিংস্র হাসির কথা মনে পড়তেই সে কুঁকড়ে গেল। ভালো থেকো অনিকা। আমার ভাগ্য হয়তো তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। যে চোখে আমার জন্য স্বপ্ন ছিল, আজ সেখানে অন্য কারো ছায়া। আমি হয়তো কোনোদিন জানতেও পারবো না কেন তুমি এই কাজটা করলে, কিন্তু আমার ভালোবাসা কোনোদিন তোমার জন্য কমবে না। তুমি সুখে থাকলেই আমার শান্তি। কাজী সাহেব আবারও প্রশ্ন করলেন। আনিকার বাবা তার মাথায় হাত রেখে কান্নাকাটি করছেন সম্মানের দোহাই দিয়ে। আনিকা চোখ বন্ধ করলো। তার চোখের পাতায় ভেসে উঠল সায়নের সাথে কাটানোর সেই মুহূর্তের সুন্দর মুহূর্তগুলো। তাদের প্রথম দেখা, প্রথম কথা বলা, আর ঠিক তার পরেক্ষণেই সাগরের সেই কুৎসিত ব্ল্যাকমেল আর হুমকি ভেসে এলো। আনিকা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তার মৃতপ্রায় বিবেককে বিসর্জন দিল। সে জানতো আজ যদি সে এই বিয়ে না করে, তবে সায়নের সম্মান আর তার পরিবারের মর্যাদা সাগর সবার সামনে ধুলোয় মিশিয়ে দেবে। অত্যন্ত করুণ এবং ভারাক্রান্ত মন নিয়ে গলার সবটুকু সত্যি দিয়ে আনিকা অবশেষে অস্ফুট স্বরে নিজের রায় জানালো, কবুল কবুল কবুল। এই একটাই শব্দ যেন সায়নের কানে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। সায়নের এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে তার দুই হাতে মুখ ঢেকে দ্রুত পায়ে গেটের বাইরে বেরিয়ে গেল। আনিকার মনে হলো তার কলিজাটা কেউ জ্যান্ত ছিঁড়ে নিয়ে গেছে। কবুল বলার সাথে সাথে সে হবু ভাবি থেকে পাকাপাকিভাবে সাগরের স্ত্রী হয়ে গেল। কাজী সাহেব সই নেওয়ার পর যখন মেহমানদের আসরে ঘোষণা করলেন যে বিয়ে সম্পন্ন হয়েছে, তখন পুরো বাড়িতে একটা থমথমে নীরবতা বিরাজ করলো। সায়ন তখন শহরের নির্জন রাস্তার উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছে, আর আনিকা তার কামরায় বসে নিজের হাতের মেহেন্দির দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যে মেহেন্দিতে সায়নের নাম থাকার কথা ছিল, সেখানে আজ সাগরের নামের অদৃশ্য রক্ত লেগে আছে। শেষ পর্যন্ত তুমি আমারই হলে আনিকা। সায়ান ভাইয়া তোমাকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। আজ রাতটা তোমার জীবনের দীর্ঘতম রাত হবে। আমি তোমাকে শেখাবো
আমার অবহেলা করার পরিণাম কি হয়? আসর শেষ করে সাগর যখন বড়দের দোয়া নিচ্ছিল তখন সে এমন এক নিষ্পাপ ভাব ধরেছিল যেন সে সায়নের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। অথচ দূর থেকে সায়নের মা আয়েশা বেগম এক রহস্যময় কষ্ট নিয়ে ছোট ছেলের দিকে তাকিয়েছিলেন। তিনি কি বুঝতে পারছিলেন পর্দার আড়ালের এই নাটক, নাকি তিনিও পরিস্থিতির শিকার? বিয়ের এই আনন্দ আর চৌধুরী বাড়ির জন্য শোকের মাতম হয়ে দাঁড়িয়েছে। আনিকাকে যখন সাগরের ঘরে নিয়ে যাওয়ার জন্য বড়রা এলেন তখন আনিকা মনে মনে প্রার্থনা করছিল যেন আজই তার মৃত্যু হয়। সায়নবিহীন এই জীবন তার কাছে এখন সাগরের সেই অন্ধকারের প্রকরণ্ঠের মতো, যেখানে শুধুই যন্ত্রণা আর অপমান অপেক্ষা করছে। সায়ন তখন গঙ্গার পাড়ে বসে নিজের চোখের জল মুছছে আর ভাবছে তার নিজের ভাই কি আসলেই তার ভালো চেয়েছিল, নাকি এই ত্যাগের আড়ালে অন্য কোনো বড় ষড়যন্ত্র ছিল। বাসর ঘরে রজনীগন্ধার তীব্র সুবাস আজ আনিকার দম বন্ধ করে দিচ্ছে। চারিদিকটা লাল গোলাপের পাপড়ি ছিটানো। শয্যাটি পরম মমতায় সাজানো হয়েছে ঠিকই, কিন্তু আনিকার কাছে এটি এক বদ্ধ ভূমি ছাড়া আর কিছুই নয়। যে বিছানায় এক কোণে জবুথুবু হয়ে বসে আছে এবং পরনের ভারী লাল বেনারসি শাড়িটা যখন তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খোলার শব্দ হলো এবং সাগর ধীর পায়ে ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে লকিং শব্দ করে আটকে দিল। সাগর তার গায়ের দামি শেরওয়ানিটা খুলে অবহেলার সাথে এক পাশে ছুঁড়ে ফেলল এবং পাঞ্জাবির হাতা গোটানো শুরু করে আনিকার দিকে হিংস্র বাঘের মতো অগ্রসর হলো। সাগরের চোখে আজ এক ভয়ঙ্কর নেশা আর বিজয়ের চরম তৃপ্তি খেলা করছে। সে আনিকার সামনে এসে থমকে দাঁড়ালো এবং তার কম্পিত চিবুকটা এক হাত দিয়ে খুব শক্ত করে উঁচু করে ধরল, যাতে আনিকা চোখ সরাতে না পারে। কি ব্যাপার আনিকা, ওভাবে থরথর করে কাঁপছো কেন? আজ তো তোমার জীবনের সবচেয়ে খুশির রাত হওয়ার কথা ছিল। সায়ান ভাইয়ার বদলে আমি বর সেজে তোমার ঘরে এসেছি বলে কি খুব খারাপ লাগছে? আমার চোখের দিকে তাকাও আনিকা। আজ আমি তোমার ইহকাল আর পরকাল। আজ থেকে তোমার পৃথিবীর কেন্দ্রবিন্দু শুধু আমি। আমার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না সাগর। এই বিয়েটা একটা জোর জবরদস্তি আর নোংরা ব্ল্যাকমেল ছাড়া আর কিছুই না। তুমি আমাকে এখানে ষড়যন্ত্র করে নিয়ে এসেছো ঠিকই, কিন্তু আমার শরীর তো দূর, আমার ছায়াটাও তুমি স্পর্শ করতে পারবে না। আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি সাগর। আমি তোমাকে সারা জীবন এই ঘৃণার আগুনেই পোড়াবো। এই শব্দটাই তো আমি তোমার মুখ থেকে বারবার শুনতে চেয়েছিলাম। তোমার এই প্রচণ্ড ঘৃণাই আমাকে জেতালো আনিকা। অধিকারে কথা বলেছিলে না সেদিন? বলেছিলে যে তোমার উপর আমার কোনো অধিকার নেই। দেখো, আজ তুমি আমার এই চার দেয়ালের মাঝে চিরদিনের জন্য বন্দি। এখন থেকে তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার প্রতিটি রক্তবিন্দুতে শুধু আমার অধিকার। তোমার আত্মা আর তোমার দেহ সব কিছুর একমাত্র মালিক এখন সাগর চৌধুরী। তুমি একটা মানুষ নও সাগর, তুমি একটা পশু। নিজের বড় ভাইয়ের সাজানো ঘর ভেঙে তুমি এই নোংরা জয় উদযাপন করছো। সায়ান ভাইয়া কোনো দিন তোমাকে মনে মনেও ক্ষমা করবে না। আমি মরে গেলেও তোমাকে স্বামী হিসেবে কোনো দিন সম্মান দেবে না। এই সজ্জা আমার কাছে বিষের মতো লাগছে। আমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাব। আনিকা যখনই খাট থেকে নেমে পাগলের মতো দরজার দিকে দৌড় দিতে চাইল, সাগর ক্ষিপ্ত গতিতে শিকারির চিতার মতো তাকে জাপটে ধরল। এক হ্যাচকা টানে আনিকাকে আবারও বিছানায় সজোরে ছুঁড়ে ফেলল সাগর। আনিকা বিছানায় পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সাগর তার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ল এবং তাকে নিচে চেপে ধরল। শুরু হলো এক অসম আর ভয়াবহ ধস্তাধস্তি। আনিকা তার সর্বশক্তি দিয়ে সাগরের চওড়া বুকে আর কাঁধে ধাক্কা দিচ্ছিল। তার ধারালো নখ দিয়ে সাগরের সুটাম হাতে আঁচড় কেটে দিচ্ছিল যন্ত্রণায়, কিন্তু সাগরের ইস্পাত কঠিন হাতের বাঁধন থেকে সে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছিল না। সাগরের চোখের সেই বর্ণ আর আদিম চাহনি আনিকাকে আজ ভয়ে পাথর করে দিচ্ছে। পালানোর কোনো পথ নেই আনিকা। এই বদ্ধ ঘরে আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সায়ান তো তোমাকে নিজ হাতে আমার কাছে দান করে কাপুরুষের মতো চলে গেছে। এখন আমি তোমার ঈশ্বর আর তুমি আমার হুকুমের দাসী। তুমি যত বেশি আমার থেকে দূরে যাওয়ার জন্য ছটফট করবে, আমার জেদ আর লালসা ততটাই বাড়বে। আজ রাতটা শুধুই আমাদের আদিম খেলার জন্য
কোনো বাধা আমি আজ মানব না। আমাকে ছেড়ে দাও সাগর, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। তুমি কি পাচ্ছ এসব জোর করে? আমি তোমাকে ভালোবাসি না, কোনোদিন বাসবো না। কেন তুমি জোর করে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিচ্ছ? আমাকে মেরেই ফেলো না কেন? তাতে তো তোমার সব জ্বালা মিটে যাবে। মারবো কেন তোমাকে? তোমাকে তো আমি তিলে তিলে ভোগ করতে চাই। এই যে তোমার নীল হয়ে যাওয়া চোখে আমার জন্য যে ভয়, এই যে তোমার শরীরের এই থরথর কাঁপুনি, এগুলোই তো আমি গত 6 মাস ধরে চেয়েছিলাম। তুমি বলেছিলে আমি তোমার অযোগ্য আর রাস্তার ছেলে। আজ দেখো, সেই অযোগ্য ছেলেটার বুকেই তোমাকে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে সাগর আনিকার আরও নিবিড় কাছাকাছি চলে এলো। আনিকা তার মুখটা ঘৃণায় অন্যদিকে ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সাগর তার মুখটা নিজের হাতে জোরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। সাগরের তপ্ত আর দ্রুত নিঃশ্বাস আনিকার ফ্যাকাশে গালের উপরে আছড়ে পড়ছে বারংবার। আনিকার ঘৃণায় সারা শরীর রি রি করে উঠল। সাগরের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। সে আনিকার কাঁপতে থাকা ঠোঁটের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। আনিকার চোখ বন্ধ করে ডুকরে কেঁদে উঠল। তার চোখ পেয়ে নোনা জলের ধারা নেমে এলো, বালিশ ভিজিয়ে দিল। সাগর কোনো কথা না বলে অত্যন্ত হিংস্রভাবে আনিকার ওপরে ঝুঁকে পড়ল এবং তার ঠোঁট এক নিবিড় আর জবরদস্তিমূলক কিস করলো। আনিকা সাগরের বুকে নিজের ছোট হাত দিয়ে সর্বশক্তি দিয়ে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু সেই সাগরের সেই আসরিক শক্তির কাছে সে মুহূর্তেই অসহায় হয়ে পড়ল। সাগরের এই বিষাক্ত স্পর্শ যেন আনিকার দীর্ঘদিনের প্রবৃত্ততাকে আজ ধুলোয় মিশিয়ে দিল। থুতু দিই আমি তোমার এই বিকৃত ভালোবাসায়। তুমি আমার ঠোঁট অপবিত্র করেছো ঠিকই, কিন্তু আমার ঘৃণা কোনোদিন তোমার এই স্পর্শ মুছতে পারবে না। আমি তোমাকে হাসরের ময়দান পর্যন্ত কোনোদিন ক্ষমা করব না সাগর, কোনোদিন না। ক্ষমার আমার কোনো প্রয়োজন নেই আনিকা। আমার শুধু তোমাকে দরকার ছিল, আর আমি তোমাকে কড়াই গন্ডায় পেয়ে গেছি। তুমি জানো না তোমাকে এই বিধ্বস্ত অবস্থায় দেখার জন্য আমি কতটা রাত বিনিদ্র কাটিয়েছি। এখন থেকে তুমি শুধুই আমার সম্পত্তি। তোমার প্রতিটা লোমকূপ আজ আমার স্পর্শে পরিচিত হবে। সায়ান ভাইয়ার নাম তোমার মন থেকে আমি চিরতরে উপড়ে ফেলবো আজ রাতেই। সায়ন ভাই আমার হৃদয়ে আছে আর সারা জীবন থাকবে। তুমি বড় জোর জোর করে আমার শরীরটা পাবে, কিন্তু আমার মন কোনোদিন তোমার হবে না। তুমি একটা চিরকাল হার মানা মানুষ সাগর, যে জোর করে সব কেড়ে নিতে চায়। মন দিয়ে আমি কি করব আনিকা? ওসব ফালতু আবেগ দিয়ে পেট ভরে না। শরীরটাই তো আসল সত্য। তোমার এই শরীরটাই এখন আমার খেলার পুতুল। নিজেকে যত খুশি বাঁচানোর চেষ্টায় করো না কেন, ভোরের আলো ফোটার আগেই তুমি হাড়ে মজ্জায় বুঝতে পারবে সাগর চৌধুরী আসলে কে। সাগর আবারও আনিকার দিকে তীব্র বেগে এগিয়ে এলো এবং তাকে নিজের বাহুবন্দি করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আনিকা এবার আর লড়াই করার মতো কোনো শক্তি নিজের শরীরে পাচ্ছিল না। সে শুধু এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে শূন্য চোখে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সায়নের সাথে দেখা করা সেই প্রথম দিন আর প্রথম পবিত্র ভালোবাসার সব স্মৃতি আজ এই এক বাসর ঘরে সাগরের লালসার আগুনে পুরো ছাই হয়ে যাচ্ছে। বাইরের অন্ধকার আকাশে তখন মেঘের ঘনঘটা আর গরু গম্ভীর গর্জন শুরু হয়েছে। যেন খোদ প্রকৃতিও আজ এই অন্যায়ের সাক্ষী হতে চাইছে না। সাগরের এই উগ্র অধিকারবোধ আর আনিকার নিঃশব্দ হাহাকার বাসর ঘরে সেই সাজানো আনন্দকে এক বিষাক্ত অন্ধকারে চিরতরে ঢেকে দিল। সাগর আর আনিকাকে নিজের আরও নিবিড় করে টেনে নিল এবং তার কানে তপ্ত স্বরে ফিস ফিস করে জানালো সে এখন থেকে তার মুক্তি কেবল সাগরের মৃত্যুতে সম্ভব। জানলার ভারী পর্দা ছেড়ে আসা ভোরের আলোটা যখন আনিকার মুখে পড়ল, তার মনে হলো এই আলোটা তাকে নতুন দিনের স্বপ্ন নয়, বরং একরাশ লজ্জা উপহার দিতে এসেছে। সারা রাতের সেই বিভৎস ধস্তাধস্তি আর সাগরের পশুত্বের পর আনিকা এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবিটা দেখছে। তার এলোমেলো চুল, চোখের নিচে কালি আর গলার উপরে সাগরের দেওয়া সেই জোরপূর্বক কালশিটে দাগগুলো
যেন চিৎকার করে তার পরাজয়ের কথা বলছে। সে বারবার চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে যাতে বাড়ির লোক বুঝতে না পারে গত রাতে তার ওপর দিয়ে কি নরক বয়ে গেছে। ঠিক সেই সময় সাগর বাথরুম থেকে বেরিয়ে এলো, একদম ফুরফুরে মেজাজ। তার চুলের পানি লেগে আছে, সারা শরীরে আয়েশ মিটানোর এক তৃপ্তি। গত রাতে সে যা করেছে তার জন্য এক বন্ধু অনুশোচনা তো দূরের কথা, তাকে দেখে মনে হচ্ছে সে খুব বড় কোনো যুদ্ধ জয় করে ফিরেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে নিজের চুল ঠিক করলো এবং আনিকার দিকে তাকিয়ে একটা কুৎসিত বাঁকা হাসি দিল। ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে নিজেকে নিজে দয়া করে নাটক করো না আনিকা। নিচে চলো, আব্বু আর আম্মু নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছেন। আর শোনো, নিচে গিয়ে একদম পারফেক্ট হ্যাপি কাপলের মতো ব্যবহার করবে। বাড়ির সবাই যেন মনে করে আমরা গত রাতে কতটা সুখী ছিলাম। আমার অবাধ্য হওয়ার ফল কি হতে পারে সেটা নিশ্চয়ই কাল রাতে হাড়ে হাড়ে টের পেয়েছো। তাই বেশি চালাকি করে সায়ান ভাইয়ার সামনে কান্নাকাটি করতে চেও না। আনিকা কোনো কথা বলার শক্তি পাচ্ছিল না। সাগরের এই ডোন্ট কেয়ার টাইপ ব্যবহার দেখে তার পিত্তি জ্বলে যাচ্ছিল। সে কোনো মতে যান্ত্রিকভাবে নিজেকে গুছিয়ে নিয়ে সাগরের পেছন পেছন নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে সাগরের বাবা আসাদ চৌধুরী ও মা আয়েশা বেগম আর সায়ন বসে আছে। সায়ন কফি কাপ হাতে নিয়ে এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো দেবে গেছে, চোখের নিচে কালো দাগ স্পষ্ট বলে দিচ্ছে যে সারা রাত এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারেনি ও। সাগর ডাইনিং রুমে পা রাখা মাত্রই সবার সামনে এমন এক দরদি নাটক শুরু করলো যা দেখে কারোর সাধ্য নেই সাগরের ভিতরে শয়তানটাকে চিনে নেওয়ার। সে খুব আদরের ভঙ্গিতে আনিকার চেয়ারটা টেনে দিল এবং তার হাত ধরে সায়নের ঠিক উল্টো দিকে পাশের চেয়ারে বসলো। আম্মু, আজ নাস্তার আয়োজন তো রাজকীয়। আসলে আপনার নতুন ছেলের বউ তো সকালে উঠতেই চাইছিল না। সারা রাত আমাদের এত কথা হয়েছে যে ও বোধহয় সময়ের হিসাব ভুলে গিয়েছিল। আব্বু, আজ নাস্তার টেবিলে বসতে পেরে খুব ভালো লাগছে। আনিকা একটু লজ্জা পাচ্ছে, সবাই ওর দিকে ওভাবে তাকাবেন না তো। সাগরের এই নির্লজ্জ অভিনয় আর সাজানো প্রেম দেখে আনিকার ভেতরটা গুলিয়ে আসছিল। সে লক্ষ্য করলো সায়ন সাগরের কথাগুলো শুনে কফির কাপটা এত জোরে চেপে ধরল যে তার হাতের আঙুলগুলো সাদা হয়ে গেছে। সায়নের মুখটা অপমানে আর যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু বলছে না। সাগর ইচ্ছা করেই আনিকার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বারবার তার গায়ের উপরে ঝুঁকে বসে নানান কথা বলছে, যাতে সায়নের চোখের সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে আনিকা এখন সাগরের একান্তই ব্যক্তিগত সম্পত্তি এবং তাদের মাঝে এখন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সায়ন আর সহ্য করতে পারল না। সে কফির কাপটা সশব্দে টেবিলের উপরে রাখলো এবং হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আম্মু, আমি এখন আসছি। অফিসে একটা খুব জরুরি মিটিং আছে, আমার এক্ষুনি বের হতে হবে। সকালে আর নাস্তা করার ইচ্ছে নেই, কফি খেয়েছি ওটাই হবে। আজ ফিরতে অনেকটা রাত হতে পারে। আরে সায়ান, অন্তত এক লোকমা খেয়ে যা। আজ তো বাড়িতে নতুন বইয়ের প্রথম সকাল। তুই মেজো ভাই হিসেবে না থাকলে কি হয় বল? সাগর আর আনিকা তো কত সুন্দর মানিয়ে নিয়েছে। তুই অন্তত কিছুক্ষণ ওদের সাথে গল্প করতি। না আব্বু, ওরা ভালো আছে, এটাই আমার জন্য সব। ওদের এই খুশির মুহূর্তের মাঝে আমি থেকে আর কি করব? আমি বরং অফিসেই যাই, সেখানে কাজের চাপে হয়তো কিছু সময় শান্তিতে থাকবো। সাগর, তোর বউয়ের খেয়াল রাখিস, ও যেন কখনো কোনো কষ্ট না পায়। অন্তত সেইটুকু সম্মান ওকে দিস। আমি আসছি। সায়ন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গ্যারেজের দিকে চলে গেল। যাওয়ার সময় সে এক সেকেন্ডের জন্য আনিকার চোখের দিকে তাকানোর সাহস পেল না, কারণ সে জানতো তাকালেই হয়তো তার বাদ ভাঙা কান্না সবার সামনে বেরিয়ে পড়বে। আনিকা ঠিকই বুঝতে পারল সায়ন নিজেকে কতটা তুচ্ছ ভাবছে। সায়নের চলে যাবার সেই শব্দটা আনিকার কলিজায় তীরের মতো বিঁধল। সায়ন চলে যাওয়ার সাথে সাথেই সাগরের চেয়ারের সেই মিষ্টি হাসিটা নিমিষেই কুড়ো হাসির বদলে গেল। সে আনিকার কানের কাছে মুখ নিয়ে একদম ফিসফিস করে নিচু স্বরে বলল যে, দেখলে তো আনিকা, সায়ন ভাইয়া কিভাবে মাঠ ছেড়ে পালিয়ে গেল। এখন এই বাড়িতে তোমার আর্তনাদ শোনার মতো কেউই নেই। আনিকা মাথা নিচু করে নিজের চোখের জলটা থালার উপরে পড়তে দিল না। সে জানতো সায়ন আজ তার জন্য মরেছে, কিন্তু সেই মরণ ঠেকানোর ক্ষমতা আনিকা গত রাতেই চিরতরে হারিয়ে ফেলেছে।
সাগরের এই চতুরতা আর সায়নের এই নিঃশব্দ প্রস্থান আনিকার দাম্পত্য জীবনকে এক ভয়াবহ চিরস্থায়ী অন্ধকারের দিকে টেনে নিয়ে গেল। দিন যত যাচ্ছে সাগর আর আনিকার সম্পর্কের তিক্ততা ততই বেড়ে চলেছে। আনিকা এবার বাড়ির ছোট বউ হিসাবে নিজের সব দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু সাগরের সাথে তার প্রতিটা মুহূর্ত কাটে এক অসহ্য যন্ত্রণায়। আজ রাতেও ডাইনিং টেবিলে সবাই একসাথে বসেছে। আশুদ চৌধুরী আর আয়েশা বেগম নাস্তা নিয়ে কথা বলছিলেন। সাগর ইচ্ছা করেই আনিকার খুব কাছাকাছি ঘেঁষে বসলো এবং সবার সামনেই আনিকার হাতে হাত রাখলো। আব্বু, আজ অফিসের কাজগুলো শেষ করে আমি একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। এখন তো আমার দায়িত্ব অনেক বেশি। ঘর আর ব্যবসা দুই জায়গাতে আমাকে অনেক সময় দিতে হয়। কি বলো আনিকা? সারাদিন তোমার কথা ভেবে আমার মনটা ছটফট করে। ভালো তো সাগর, তুই দায়িত্ব নিতে শিখেছিস, দেখে খুব শান্তি পাচ্ছি। আনিকা তো খুব লক্ষ্মী মেয়ে, ছোট বউ হিসেবে সব কাজ ও একাই সুন্দরভাবে সামলে নেয়। আম্মু, আনিকা তো আমার কলিজা, তবে ও আজ মনে হয় একটু বেশি কাজ করেছে। চলো আনিকা, অনেক রাত হয়েছে, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেবো আজ। সাগর সবার সামনে আনিকাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে উপরে নিয়ে এলো। ঘরে ঢুকতেই সে পা দিয়ে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। আনিকা ঘৃণায় এক পাশে সরে দাঁড়ালো এবং সাগরের দিকে তাকালে তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সাগর, সবার সামনে তুমি এভাবে নাটক করো কেন? লোক দেখানোর কি খুব দরকার আছে? আমি তোমার এই ভণ্ডামি আর সহ্য করতে পারছি না। তুমি মানুষ নাকি অন্য কিছু? আমাকে একটু শান্তিতে থাকতে দাও। ওভাবে কথা বলো না আনিকা। আমি তো সবাইকে দেখাচ্ছি যে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। আমি তোমাকে যত বেশি সবার সামনে নিজের করে দেখাবো ততই আমার আনন্দ। তুমি যত বেশি আমার থেকে দূরে সরবে আমি তোমাকে ততটাই টেনে ধরবো। তুমি আমাকে কোনোদিনও নিজের করতে পারবে না সাগর। আমার শরীরটা তোমার কাছে বন্দি থাকতে পারে, কিন্তু আমার মন কোনো দিন তোমার হবে না। তুমি একজন জোর জবরদস্তিকারী ছাড়া আর কিছুই নাও। আমি তোমাকে ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি। মন দিয়ে আমি কি করবো আনিকা? ওসব প্রেমের গল্প অনেক শুনেছি। আমার তো শুধু তোমাকে দরকার। বলেছিলে না তোমার উপর আমার কোনো অধিকার নেই? দেখো, এখন তুমি আমার ঘরে, আমার বিছানায়। এখন আমি যা চাইবো তোমাকে তাই করতে হবে, কারণ তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। সাগর আনিকাকে বিছানায় জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং তার উপরে পুরোপুরি ঝুঁকে এলো এবং সে আনিকার ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে জোর করে নিজের অধিকার ফলাতে চাইল। আনিকার যন্ত্রণায় চিৎকার করে উঠতে চাইল, কিন্তু সাগর তার মুখটা নিজের হাতের তালু দিয়ে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে কোনো লাভ নেই আনিকা। এই ঘর থেকে তোমার শব্দ বাইরে যাবে না। তোমার এই শরীরটাই এখন আমার খেলার জায়গা। আমি তোমাকে বারবার নিজের করে নেব আর তুমি বারবার আমার কাছে হার মানবে। আমার এই যত্ন তোমাকে সহ্য করতেই হবে। তুমি যত পারো অত্যাচার করো সাগর, তবে মনে রেখো, অহংকার কারো চিরদিন থাকে না। তোমার এই ব্ল্যাকমেইলের জাল একদিন ছিঁড়ে যাবে, আর সেদিন আমি তোমাকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। সেই দিনের অপেক্ষায় আমি আছি, তবে এখন তুমি শুধুই আমার। আজ রাতটা আমি তোমার সবটুকু ঘৃণা নিজের করে নেব। দেখব তুমি কতক্ষণ আমার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। আমি তোমাকে আমাকে ভালোবাসতে বাধ্য করবই। সাগর আনিকার উপরে নিজের গায়ের জোর খাটিয়ে তাকে নিজের আয়ত্তে নিয়ে এলো। আনিকা প্রথমে কিছুক্ষণ বাধা দিলেও সাগরের গায়ের জোরের কাছে সে পেরে উঠল না। সে শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সাগর যখন তৃপ্তির হাসি এসে আনিকার পাশে শুয়ে পড়ল, আনিকা তখন মনে মনে অন্য এক কঠিন পরিকল্পনা করতে শুরু করলো। ঠিক আছে সাগর, তুমি তো শুধু আমার দুর্বলতা দেখতে চাও, সেটাই দেখাবো। কিন্তু এই সুযোগেই আমি তোমার সব হাড়ির খবর বের করব। তোমার ওই ফোনটাই হবে তোমার ধ্বংসের কারণ। আমি এই সম্পর্ক থেকে এমনভাবে বের হব যে তুমি টেরই পাবে না কখন তোমার সাজানো বাগান পুরো ছাই হয়ে গেছে। আমি তোমাকে উচিত শিক্ষা দেবই। সাগর কিছুক্ষণ পরেই ঘুমে তলিয়ে গেল। আনিকা খুব সাবধানে বালিশের তলা থেকে সাগরের ফোনটা নেওয়ার চেষ্টা করলো। তার পুরো শরীর ভয়ে কাঁপছে, কিন্তু তার চোখের আগুন বলে দিচ্ছে সে আজ আর দমে যাবে না। আনিকা আজ প্রতিজ্ঞা করলেও যেভাবেই হোক সেই নরক থেকে নিজেকে মুক্ত করবে। বিকালের ধূসর আকাশটা আজ কেমন যেন থমথমে হয়ে আছে। সাগর তার অফিসের কাজ শেষ করে নিজের
পাঁচজোড়া গাড়িটা নিয়ে বাড়ির দিকে ফিরছে। রাস্তার ধারের বড় গাছগুলো বাতাসের তোড়ে দুলছে। গাড়িটা যখন শহরের এক নির্জন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ফুটপাতে বসে থাকা একটা মেয়ের উপরে সাগরের নজর আটকে গেল। মেয়েটি দুই হাঁটুতে মাথা গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং দুজনের বখাটে যুবক আশেপাশে দাঁড়িয়ে নোংরা ইশারা করছে। সাগর গাড়িটা কড়া ব্রেক কষে থামালো। ওটা কি আবিহা? আনিকার ছোট বোন এখানে এ অবস্থা কেন? কেন ওর তো এখন কোচিংয়ে থাকার কথা। সাগর দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। তার পরনে দামি স্যুট আর চোখে মুখে কঠোরতা। সে হনন করে মেয়েটির দিকে এগিয়ে গেল। সাগরের রাগের চাউনি দেখে ওই বকাটে ছেলেগুলো মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। সাগর কাছে গিয়ে ডাক দিতেই মেয়েটা চমকে মুখ তুলল। তার চোখের কাজল পানিতে লেপ্টে গেছে এবং ওড়নাটা একপাশে ছিঁড়ে ঝুলে আছে। আবিহা, তুমি এখানে এই জনমানবহীন রাস্তায় একা বসে কাঁদছো কেন? তোমার ওড়না ছেঁড়া কেন? কে করেছে তোমার এই অবস্থা? বলো আমাকে। দুলাভাই আপনি এখানে? আমাকে মাফ করে দেন দুলাভাই, আমি জানতাম না এটা এমন হবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল করেছো মানে কি? আগে গাড়িতে ওঠো। এখানে এভাবে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। চলো আমার সাথে। সাগর আবিহার হাত ধরে প্রায় পাজাকোলা করে গাড়িতে তুলল। গাড়িটা স্টার্ট দিয়ে সে লোকালয় থেকে দূরে একটা নির্জন নদীর পাড়ে গিয়ে থামল। এবার শান্ত হয়ে বলো আবিহা, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে কেউ তোমাকে চরমভাবে হেনস্থা করেছে। কার এত বড় সাহস যে আমার শালিকার গায়ে হাত দেয়? কার নাম এটা? দুলাভাই আমাকে বাঁচান, আমি শেষ হয়ে গেছি। ও আমাকে এমন একটা জালে ফাঁসিয়েছে যেখান থেকে আমি বের হতে পারছি না। আমি শুধু একটা সামান্য সাহায্যের জন্য ওর কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। ও বলেছে আমি যদি ওর কথা না শুনি তবে ও আমার সব কিছু ফাঁস করে দেবে। কে সে? কার কথা বলছো তুমি? আমাকে শুধু নামটা বলো আবিহা। আমি জানতে চাই চৌধুরী বাড়ির মেম্বার হয়েও কার এত বড় স্পর্ধা যে সে আমার পরিবারের সম্মান নিয়ে খেলা করে। দুলাভাই ও আমাকে হুমকি দিয়েছে, আপনি যদি ওকে কোনো বাধা দেন তবে ও আমাকে আর আনিকা আপুকে শেষ করে দেবে। আমি খুব ভয় পাচ্ছি দুলাভাই। ও মানুষ না, ও একটা শয়তান। ও হলো আবিহা সাগরের কানের কাছে মুখ নিয়ে একটা নাম বলল। তার নাম করা বিপদের কথা জানালো। নামটা শোনার সাথে সাথেই সাগরের চেহারায় স্বাভাবিক ভাব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার কপালে আর গলায় রগগুলো রাগে ফুলে উঠল। চোখ দুটো টকটকে লাল হয়ে গেল। সে সজোরে গাড়ির ড্যাশবোর্ডে একটা ঘুষি মারল। তুমি কি সত্যি বলছো আবিহা? ওই লোকটা আমাদের এত কাছের হয়েও এই নোংরামি করার সাহস পেয়েছে? আমার নাকের ডগায় বসেও আমার শালিকার দিকে চোখও তুলে তাকায়। ও মনে করেছে আমি সব সহ্য করব? ওর এত বড় স্পর্ধা! দুলাভাই প্লিজ আপনি ওর ক্ষতি করতে যাবেন না। ও খুব শক্তিশালী। ও বলেছে ও আমাদের সমাজচ্যুত করবে। আমি এখন আম্মুকে কি জবাব দেব? আর এক ফোঁটাও ভয় পাবে না আবিহা। সাগর চৌধুরী বেঁচে থাকতে তোমার গায়ে কেউ কাটার আঁচড়ও কাটতে পারবে না। ও আগুন নিয়ে খেলতে চেয়েছে, এখন আমি ওকে সেই আগুনেই জ্যান্ত কবর দেব। তুমি এখন নিজের ওড়নাটা ঠিক করে নাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। মনে রেখো, এই কথা যেন আর কেউ না জানে। সাগর গাড়ি ঘুরিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা দিল। পুরোটা রাস্তা সে একবারও কথা বলল না। তার হাতের মুঠোর স্টিয়ারিংয়ের উপরে এতটাই শক্ত ছিল যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। বাড়ির গেটে পৌঁছে সাগর গাড়ি থামালো। আবিহা, তুমি পেছনের দরজা দিয়ে রুমে চলে যাও। কেউ যেন তোমাকে এই অবস্থায় না দেখে। যা হয়েছে তা নিয়ে আর এক সেকেন্ডও ভাববে না। এই বিষয়টার বিচার এখন আমি করব। আমি ওকে এমন শিক্ষা দেব যে ও দুনিয়াতে থাকার স্বাদ ভুলে যাবে। যাও এখন। আবিহা নিঃশব্দে গাড়ি থেকে নেমে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকলো। সাগর তখনও গাড়ির সিটে বসে স্টিয়ারিং ধরে পাথরের মতো বসে আছে। সে একটা সিগারেট ধরালো এবং ধোঁয়া ছড়াতে ছড়াতে বিড় করে বলতে লাগলো। খুব ভুল মানুষের দিকে নজর দিয়েছিস। তুই জানিস না সাগর চৌধুরী নিজের জিনিসের উপর অন্য কারো ছায়া সহ্য করে না। এখন তোর জন্য আজরাইল হয়ে আমি আসছি। তোর সময় শেষ।
সাগরের এই শান্ত রূপটা আসলে এক রক্তমুখী যুদ্ধের পূর্বাভাস। সে গাড়ির ইঞ্জিন আবারও চালু করলো এবং একটানে রাস্তা দিয়ে বেরিয়ে গেল। গত কয়েকদিন ধরে চৌধুরী বাড়ির পরিবেশটা একদমই থমথমে হয়ে আছে। আনিকা খেয়াল করেছে সাগরের মধ্যে এক অদ্ভুত বদল এসেছে। যে সাগর আগে সারাক্ষণ আনিকার আশেপাশে ঘুরঘুর করত কিংবা জোর করে অধিকার দেখাতো, সেই সাগর এখন তাকে এড়িয়ে চলছে। সাগর সারাক্ষণ ফোনে নিচু স্বরে কথা বলে, আর আনিকা সামনে গেলেই ফোন লুকিয়ে ফেলে। সাগর যখন ড্রয়িং রুমে কফি খাচ্ছিল, আনিকা তার পাশে গিয়ে দাঁড়ালো। সাগর, তোমার কি কিছু হয়েছে? গত 2 দিন ধরে দেখছি তুমি আমার সাথে ঠিকঠাক কথা বলছো না, এমন কি আমার দিকে তাকাচ্ছও না। কোনো সমস্যা হয়েছে কি তোমার? না তো কি হবে, অফিসের কাজের খুব চাপ যাচ্ছে, নতুন প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত আছি। তুমি শুধু শুধু চিন্তা করো না আনিকা, আমি একটু আসছি। সাগর কফির কাপটা রেখে দিয়ে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। আনিকা দাঁড়িয়ে সাগরের যাবার পথের দিকে তাকিয়ে রইল। সাগরের এই ব্যস্ততা তার কাছে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। সাগরের মনে আসলে কি চলছে সেটা আমাকে জানতেই হবে। একবার রহস্য করে আমাকে বিপদে ফেলে এই বিয়েটা করলো, এখন আবার আমার থেকে দূরে দূরে থাকছে কেন? ও কি নতুন কোনো চাল চালছে? ও কি ভেবেছে আমি সারা জীবন ওর হাতের পুতুল হয়ে থাকবো? এবার আমাকে এই গোয়েন্দাগিরি শুরু করতে হবে। সাগরের এই রহস্যের পর্দা আমাকে ফাঁস করতেই হবে। রাত গভীর হওয়ার সাথে সাথে আনিকার সন্দেহ আরও বেড়ে গেল। সাগর ঘরে ফিরেও ফোনে কারোর সাথে খুব উত্তেজিত হয়ে কথা বলছিল, কিন্তু আনিকাকে ঘরে ঢুকতে দেখেই সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সাগর ফোনটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে পানির শব্দ শোনা যাচ্ছে। আনিকা এটাই সুযোগ মনে করে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাত কাঁপছে, কিন্তু সত্য জানার জেদ তাকে থামতে দিচ্ছে না। সে সাগরের ফোনটা হাতে নিতেই দেখলো ফোনের স্ক্রিনটা জ্বলে উঠেছে। কেউ একজন কল করেছে। ও খোদা, আমি এটা কি দেখছি? ফোনের স্ক্রিনে এই নাম্বারটা তো আবিহার। আমার ছোট বোন আবিহা কেন এই অসময়ে সাগরকে ফোন করবে? আর সাগরই বা কেন আবিহার সাথে লুকিয়ে কথা বলবে? তবে কি সাগর আমার জীবন নষ্ট করে এখন আমার ছোট বোনের পেছনে লেগেছে? ও কি আবিহার জীবনটাও ধ্বংস করে দেবে? আনিকার মাথার ভেতরে যেন আকাশ ভেঙে পড়ল। তার কপালে চিন্তার ভাঁজ আর গভীর হলো। সে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। সে দ্রুত ফোনটা আগের জায়গায় রেখে সরে দাঁড়ালো। সাগর তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। সাগর, তোমার ফোনে কারো কল এসেছিল। আমি দেখলাম একটা নাম্বার থেকে বারবার রিং হচ্ছে। কে ফোন দিয়েছে এই রাতে? জরুরি কোনো কাজ? অফিসের কল হতে পারে। আমি তো বললাম নতুন প্রজেক্ট নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি বারান্দায় গিয়ে কথা বলে আসছি। সাগর ফোনটা নিয়ে দ্রুত বারান্দায় চলে গেল এবং দরজাটা আটকে দিল। আনিকা বিছানায় ধপ করে বসে পড়ল। সাগরের প্রতি তার যেটুকু ঘৃণা ছিল তা এখন এক নিদারুণ আতঙ্কের রূপ নিয়েছে। সাগর কি আবিহার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, যেমনটা আমাকে ভয় দেখিয়েছিল? না, এটা আমি হতে দেব না। যদি সাগর আবিহার সাথে কোনো নোংরামি করার চেষ্টা করে, তবে আমি ওকে নিজ হাতে শেষ করে দেব। আমাকে কাল সকালে যে কোনো উপায়ে আবিহার সাথে এই কথা বলতে হবে। এই রহস্যের শেষ না দেখে আমি শান্তি পাচ্ছি না। সাগরের এই ডাবল গেম আমি বেশি দিন চলতে দেব না। আনিকা জানলার বাইরে তাকিয়ে রইল। বারান্দায় সাগরের ছায়া দেখা যাচ্ছে। সে এখনো কারোর সাথে খুব গভীরভাবে কথা বলছে। আনিকা বুঝতে পারছে চৌধুরী বাড়ির বড় কোনো ঝড় আসতে চলেছে। যে সাগরকে সে এতদিন শুধু নিজের শত্রু ভাবত, সেই সাগর এখন তার ছোট বোনের দিকে হাত বাড়িয়েছে কিনা সেই চিন্তায় আনিকা শিউরে উঠল। সকাল থেকেই আনিকার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে। রাতে সাগরের ফোনে আবিহার কল দেখার পর থেকে সে এক মুহূর্তের জন্য শান্ত হতে পারছে না। সাগর আজ খুব ভোরেই কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। আনিকা ঠিক করলো আজ সে সাগরের পিছু নেবেই। সে মুখ ঢেকে ট্যাক্সি নিয়ে সাগরের গাড়ির পিছু পিছু নিল। প্রায় আধা ঘন্টা পর সাগর একটা নির্জন পার্কের সামনে গিয়ে গাড়ি থামালো। আনিকা আড়াল থেকে দেখলো সাগর দ্রুত পায়ে পার্কের ভেতরে ঢুকে গেল। আনিকাও পা টিপে টিপে তাকে অনুসরণ করতে লাগলো। পার্কের একদম শেষ প্রান্তে একটা বড় গাছের নিচে সাগর দাঁড়িয়ে আছে, আর তার সামনেই বসে আছে আবিহা। আবিহা ডুকরে কাঁদছে আর সাগরের হাত দুটো শক্ত করে ধরে আছে। সাগর খুব মায়া নিয়ে আবিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
আনিকার মনে হলো তার চোখের সামনেই জগৎটা অন্ধকার হয়ে আসছে। সে আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড়ের বেগে সাগরের সামনে গিয়ে সজোরে সাগরের গালে একটা কষিয়ে চড় মারল। চরের শব্দে পুরো পার্কের নিস্তব্ধতা যেন ভেঙে গেল। সাগর গালে হাত দিয়ে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লজ্জা করে না তোর সাগর? তুই একটা জানোয়ার। আমার জীবনটা জ্যান্ত কবর দিয়েও তোর পেট ভরেনি, এখন আমার ছোট বোনটার পেছনে লেগেছিস ওর জীবনটাও ছারখার করার জন্য। তুই জানতি আমি তোর বড় ভাই সায়নের হবু স্ত্রী ছিলাম। স্রেফ ব্ল্যাকমেল করে তুই আমাকে বাধ্য করেছিস এই বিয়ে করতে। আমার জীবনটা শেষ করে দিয়েও কি তোর শয়তানি মেটেনি? এখন আবিহার হাত ধরে এইভাবে বসে আছিস কেন? ওর বয়স কত সেটা কি তোর একবারও মাথায় আসেনি? আনিকা, তুমি এখানে? তুমি যা দেখছো আসলে তা নয়। তুমি অনেক বড় ভুল করছো। আমার কথাটা অন্তত একবার শোনো, তারপর যা খুশি বলো। চুপ কর, একদম মুখ খুলবি না তুই। তোর এই নোংরা অজুহাত আমি শুনতে চাই না। আবিহা, তুই একদম চুপ থাক। তোর তো সাহস কম না, বাড়িতে মিথ্যা বলে তুই এই লোকের সাথে পার্কে এসে হাত ধরে বসে আছিস। ও তোকে কি বলেছে? ও কি তোকে কোনো ভিডিও দেখিয়েছে? ভয় দেখাচ্ছে? বল আমাকে। এই লোকটা একটা বিষাক্ত সাপ, তুই কেন ওর পাল্লায় পড়লি? সাগর এক হাতে নিজের গাল চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে অপমানের চেয়েও বেশি এক ধরনের গভীর কষ্ট ফুটে উঠেছে। সে আনিকার কোনো কড়া কথার প্রতিবাদ করল না, শুধু পাথরের মতো দাঁড়িয়ে সব শুনছে। সাগরের এই নীরবতা দেখে আবিহা আর নিজেকে সামলাতে পারল না। সে কান্না মুছে হুট করেই আনিকার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখন রাগের আগুন। অনেক হয়েছে আপু, আর একটা কথা দুলাভাইকে বলবে না। তুমি যে মানুষটার জন্য দিনরাত সাগরের উপর রাগ করছো, সেই মানুষটাই আজ আমাকে ধ্বংস করতে চেয়েছিল। তোমার সেই তথাকথিত ভালো মানুষ সায়ান ভাইয়াই আজ আমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। তুই তুই সব কি বলছিস আবিহা? সায়ন ভাইয়া তোকে ধ্বংস করতে চেয়েছিল মানে কি? তুই কি পাগল হয়ে গেছিস? সায়নের মায়া জালে পড়ে কি তোর মাথা খারাপ হয়ে গেল? সায়ন ভাইয়ার নামে এইসব মিথ্যা কথা কেন বলছিস তুই? হ্যাঁ, সায়ান ভাইয়ার কথাই বলছি, যাকে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে করো। সেই সায়ান ভাইয়া কাল আমাকে একা পেয়ে আমার ইজ্জতে হাত দিতে চেয়েছিল। সে আমাকে ভয় দেখিয়ে বলেছে তুমি সাগরের কাছে চলে গেছো বলে সে এখন আমার মাধ্যমে তোমার উপর প্রতিশোধ নেবে। সে আমার কিছু গোপন ছবি আর ভিডিও তুলে রেখেছে আপু। আমি এই বিপদে যখন কাউকে পাশে পাইনি, তখন এই দুলাভাই আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। উনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে ওই বিপদ থেকে বাঁচাচ্ছেন। তুমি ওনাকে চড় মারলে, উনি না থাকলে আজ তোমার বোনটা জ্যান্ত মরে যেত। আবিহার কথাগুলো শুনে আনিকা থমকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনে হলো কেউ যেন তার মাথায় আকাশ ভেঙে ফেলেছে। সাগরের গালের সেই চরের দাগটা এখন গাঢ় লাল হয়ে উঠেছে, কিন্তু সাগরের কোনো ভাবান্তর নেই। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। আনিকা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শায়ন ভাইয়া এমন কাজ করবে, এটা কি আদেও সম্ভব? আমি জানতাম তুমি আমাকে কোনো দিন বিশ্বাস করবে না আনিকা। আমার অতীত খারাপ ছিল বলে আমার বর্তমানটাও তোমার কাছে সব সময় নোংরা মনে হয়। আবিহার জীবনটা আজ তোমার ওই তথাকথিত ভালো মানুষের জন্যই শেষ হতে বসেছিল। আমি গত দুদিন ধরে ওর সেই ভিডিওগুলো মুছে ফেলার চেষ্টা করছি, যাতে ও বিপদ মুক্ত হতে পারে। তুমি যাকে ঘৃণা করো সেই আজ তোমার বোনকে রক্ষা করছে, আর যাকে তুমি খুব বিশ্বাস করো সে এখন তোমার বোনের দিকে বিষাক্ত থাবা বাড়িয়েছে। এটাই হলো আসল সত্যি। আনিকা কাঁপতে কাঁপতে গাছের গোড়ায় ধপ করে বসে পড়ল। তার চারপাশটা বন বন করে ঘুরছে। আবিহা সাগরের হাতটা ধরে আবারও হাউ মাউ করে কেঁদে উঠল। আনিকা একবার সাগরের শান্ত চেহারার দিকে তাকালো, আর একবার আবিহার বিধ্বস্ত চোখের দিকে। সায়ন কি তবে সত্যি ভালো মানুষের মুখোশের আড়ালে এক ভয়ানক চরিত্র? আনিকার পুরো পৃথিবীটা এক নিমিষেই বদলে গেল। সে যাকে নিজের সব ভেবেছিল তার এই আসল রূপ সে কিভাবে সহ্য করবে? পার্কের নির্জনতায় আনিকার কান্নার শব্দ আজ বাতাসকে ভারী করে তুলল। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমটা আজ থমথমে। আসাদ চৌধুরী এবং আয়েশা বেগম মাঝখানের সোফায় গম্ভীর হয়ে বসে আছেন। সায়ন সোফার এক কোণায় অপরাধীর মতো মুখ নিচু করে বসে আছে। সাগর আবিহার কাঁধে হাত দিয়ে আগলে রেখেছে সায়নের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আনিকার চোখে মুখে এখনও কান্নার দাগ, কিন্তু তার দৃষ্টিতে এখন চরম ক্ষোভ। আব্বু, আজ এই বাড়িতে বড় একটা বিচার হবে। এই যে আপনার বড় ছেলে সায়ান, যাকে আপনারা এতকাল আদর্শ মনে করতেন, সে আসলে একটা পিশাচ।
সে আবিহাকে ট্র্যাপে ফেলে তার জীবন শেষ করতে চেয়েছিল। তুই এসব কি বলছিস সাগর? শায়ান এমন কাজ করেছে এটা আমি বিশ্বাস করি না। ওর বিরুদ্ধে কথা বলার আগে তোর কি কোনো প্রমাণ আছে? এই নিন প্রমাণ আব্বু। সায়ানের ফোন থেকে উদ্ধার করা আবিহার সেই ভিডিও এবং ছবিগুলো। ও আনিকার উপর প্রতিশোধ নিতে ওর ছোট বোনটাকে টার্গেট করেছিল। আবিহা আজ আমাকে সব খুলে বলেছে। সায়ান ভাইয়া, এখন কিছু বলার আছে আপনার? সাগরের কথা শেষ হতে না হতেই সায়ন হঠাৎ করে ধপ করে আসাদ চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। সে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। বাড়ির সবার সামনে তার এই জঘন্য রূপ ফাঁস হয়ে যাওয়ার সে আর কোনো পালানোর পথ পেল না। আব্বু, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় সব করে ফেলেছি। আনিকা আমাকে ছেড়ে সাগরের কাছে চলে গেল, এটা আমি মেনে নিতে পারিনি। আমি ভেবেছিলাম আবিহাকে ভয় দেখালে আনিকা আবার আমার কাছে ফিরে আসবে। আমি সত্যিই লজ্জিত আব্বু। ছি সায়ান, তুই আমার পেটে জন্মেছিস ভাবতে আজ আমার ঘৃণা হচ্ছে। ছোট ভাইয়ের বউয়ের ছোট বোনের দিকে তুই এমন নজরে তাকিয়েছিস? তুই এই বাড়ির কুলাঙ্গার, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আনিকা এতক্ষণ চুপ করে সবই দেখছিল। এবার সে ধীর পায়ে সায়নের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে ঘৃণার চেয়েও বেশি তাচ্ছিল্য ফুটে উঠেছে। সায়ন ভাইয়া, আপনি ক্ষমা চাইছেন? আপনি তো জেলে যাওয়া উচিত। তবে আব্বু আম্মু সবাই যখন সাগরের উপর রাগ করছেন, তখন সবার এটা জানা উচিত আমি সাগরের গলায় মালা কেন দিয়েছিলাম। সাগর আমাকে ভয় দেখিয়েছিল যে আমার করা একটা অ্যাক্সিডেন্টের সব প্রমাণ ওর কাছে আছে। বছরখানেক আগে আমার গাড়ি দিয়ে একটা মানুষ মারা গিয়েছিল। সেই লাশের ছবি আর সব ভিডিও সাগরের হাতে ছিল। ও বলেছিল ওকে বিয়ে না করলে ও আমাকে খুনের মামলায় জেলে পাঠাবে। আমি স্রেফ ফাঁসির ভয়ে এই পিশাচটাকে বিয়ে করেছিলাম। সাগর, তুইও একই কাজ করছিস? তোরা দুই ভাই মিলে কি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি? আনিকা মা, তুমি কেন আগে বলনি? সাগর, তুই কি জানিস তোর এই জঘন্য ব্ল্যাকমেইলের জন্য তোকেও শাস্তি পেতে হতে পারে? আসাদ চৌধুরী যখন রাগে সাগরের দিকে তেড়ে গেলেন, ঠিক তখনই আবিহা চিৎকার করে উঠল। সে আনিকার হাতটা চাপটে ধরে সাগরের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। খবরদার, কেউ দুলাভাইয়ের দিকে হাত তুলবেন না। আপু, তুমি আজও সবটা জানো না। হ্যাঁ, সাগর দুলাভাই তোমাকে ওই অ্যাক্সিডেন্টের কথা বলে বিয়ে করেছে ঠিকই, কিন্তু আজ আমি বলছি ওটা ব্ল্যাকমেইল ছিল না। ওই অ্যাক্সিডেন্টটা আসলে ছিল একটা সাজানো নাটক। সায়ান ভাইয়া ওই দিন সত্যি সত্যি তোমাকে দিয়ে একটা মানুষকে মারতে চেয়েছিল, যাতে তুমি সারা জীবন ওর কবজায় থাকো। সাগর দুলাভাই সেই পরিকল্পনা জানতে পেরে লোকটাকে সরিয়ে দিয়েছিল এবং কৃত্রিম রক্ত দিয়ে একটা ভুয়া অ্যাক্সিডেন্ট সাজিয়েছিল। ও তোমাকে ওই খুনের দায় থেকে বাঁচাতে ভিলেন সেজেছিল। আর সায়ান ভাইয়া যখন আমার ইজ্জতে হাত দিতে চাইলো, তখনই আমি সবটা জানতে পেরেছি। আবিহা, তুই কি বলছিস এইসব? সাগর ওই অ্যাক্সিডেন্ট সাজিয়েছিল? তার মানে ওই লোকটা মারা যায়নি? সাগর, তুমি আমাকে মিথ্যা বলে বিয়ে করেছো? হ্যাঁ আনিকা, আমি স্বীকার করছি ওই পুরো অ্যাক্সিডেন্টটা ছিল আমার সাজানো। লোকটা বেঁচে আছে এবং আমি তাকে টাকা দিয়ে শহর থেকে সরিয়ে দিয়েছিলাম। সায়ান ভাইয়া ওই দিন সত্যিকারের রক্ত ঝরাতে চেয়েছিল তোমাকে ব্ল্যাকমেইল করার জন্য। আমি যখন জানতে পারলাম তখন আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি শুধু চেয়েছিলাম তোমাকে ওর হাত থেকে রক্ষা করতে। আমি জানতাম ওই খুনের অপবাদ আমি দিলে তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু সায়ান দিলে তুমি ওর দাসে পরিণত হতে। তাই আমি নিজেই ভিলেন সেজে তোমাকে বিয়ে করেছিলাম। তার মানে ওই রক্ত, ওই লাশ সব মিথ্যা ছিল? তুমি আমাকে এতটা ভালোবাসতে যে নিজেকে আমার চোখে খারাপ বানিয়েও আমাকে ভালোবাসতে চেয়েছিলে, আমাকে বাঁচাতে চেয়েছিলে, আর আমি তোমাকে এতদিন পশুর মতো ঘৃণা করে এসেছি। আবিহার এই সাহসী জবানবন্দি এবং সাগরের স্বীকারোক্তি শুনে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। আনিকা বুঝতে পারল, সায়ন ভাইয়া যদি সেদিন ওই অ্যাক্সিডেন্টটা সাকসেসফুল করতে পারত, তবে আজ আনিকা জেলের ঘানি টানত, অথবা সায়নের নোংরামির শিকার হতো। আমি তোমাকে পাওয়ার জন্য হয়তো একটা ভুল নাটক করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আনিকা, তোমাকে সায়ানের হাত থেকে বাঁচানোর এর চেয়ে সহজ উপায় আমার জানা ছিল না। তুমি চাইলে এখন আমাকে পুলিশে দিতে পারো, আমি সব শাস্তি মেনে নেব। আসাদ চৌধুরী সায়নের দিকে তাকিয়ে চরম বিতৃষ্ণার মুখ ফিরিয়ে নিলেন। তিনি সায়নকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। চৌধুরী বাড়ির সব রহস্যের মেঘ আজ কেটে গেল। আনিকা আজ প্রথম সাগরের হাতটা নিচ থেকে শক্ত করে ধরল। তার চোখ ভেজে এলো অনুশোচনায়।
সে বুঝতে পারল সাগরের সেই কঠিন আচরণের আড়ালে আসলে তাকে রক্ষা করার এক বিশাল জাল বিছানো ছিল। শায়ানকে পুলিশে দেওয়ার পর চৌধুরীর বাড়িতে যেন দীর্ঘদিনের জমাট বাঁধা কালো মেঘ কেটে গেছে। আজ সারা বাড়িতে এক অদ্ভুত প্রশান্তি। তবে আনিকার মনটা আজ এক নিদারুণ অপরাধবোধে কাঁপছে। সে ড্রয়িং রুমে একা বসে আছে আর বারবার তার কানে আবিয়ার সেই কথাগুলো বাজছে। সাগর তাকে বাঁচানোর জন্য নিজেকে ভিলেন সাজিয়েছে, অথচ সে সাগরকে কতই না ঘৃণা করেছে। আনিকা ধীর পায়ে তাদের বেডরুমে ঢুকলো। দেখলো সাগর ব্যালকনিতে দাঁড়িয়ে বিকেলের ম্লান আলোর দিকে তাকিয়ে আছে। আনিকা গিয়ে তার ঠিক পিছনে দাঁড়ালো এবং তার পিঠে হাত রাখলো। সাগর, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? আমি তোমাকে জানোয়ার বলেছি, তোমাকে সবার সামনে চর মেরেছি, অথচ তুমি আমার সম্মান বাঁচাতে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলে। আমি কতটা অন্ধ ছিলাম যে তোমার ভেতরের ওই মায়াটা দেখতে পাইনি। আমাকে মাফ করে দাও সাগর। আনিকা, তুমি ফিরে তাকালে কেন? আমি তো আগেই বলেছি আমি তোমাকে পাওয়ার জন্য একটা ভুল পথ বেছে নিয়েছিলাম। আমি জানতাম যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন হয়তো আমাকে আর সহ্য করতে পারবে না। আমার তো ক্ষমা চাওয়ারও মুখ নেই, কারণ আমি তোমাকে মিথ্যে বলে বিয়ে করতে বাধ্য করেছি। না সাগর, তুমি মিথ্যা বলেছিলে আমাকে এক নরক থেকে বাঁচাতে। সায়ান ভাইয়ার যে রূপ আজ দেখলাম তাতে আমি নিশ্চিত ও আমাকে তিলে তিলে শেষ করে দিত। তুমি নিজের ইমেজ নষ্ট করে আমাকে আগলে রেখেছো। আজ আমি স্বেচ্ছায় বলছি সাগর, আমি তোমার স্ত্রী হয়েই থাকতে চাই। আমাকে কি তোমার হৃদয়ে একটু জায়গা দেবে, নাকি এখনো রাগ করে থাকবে? সাগরের চোখ দুটো আনন্দ আর বিস্ময়ে চিকচিক করে উঠল। সে আনিকার কপালে পরম মমতায় একটা চুমু খেলো। যে আনিকা আগে তার ছোঁয়া এড়িয়ে চলত, সেই আনিকা নিজেই তার বাহুবন্দী। সাগর আনিকাকে আরও নিবিড় করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল এবং তার চুলে মুখ গুজল। আমি শুধু তোমার ওই ঘৃণাটুকু সরাবার অপেক্ষায় ছিলাম আনিকা। আমার এই উগ্রতা কিংবা এই জেদ সবই ছিল তোমাকে হারানোর ভয় থেকে। আজ থেকে আমি আর তোমার উপর কোনো জোর খাটাবো না। তুমি আমার ভালোবাসা হয়ে এই হৃদয়ে থাকবে। আমি তোমাকে খুব ভালোবাসি আনিকা। আমি তো আগে থেকেই বন্দী হয়ে আছি তোমার ওই মায়ার জালে, শুধু বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা সাগর, ওই যে অ্যাক্সিডেন্ট নাটকটা করেছিলে সেখানে রক্ত হিসেবে কি ব্যবহার করেছিলে? আমি তো সত্যি সত্যি ভয়ে আদমরা হয়ে গিয়েছিলাম। ওটা তো জবা ফুলের রস আর আলতা মেশানো ছিল। তুমি তো ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করছিলে, তাই আসল আর নকলের পার্থক্যটা বুঝতেই পারোনি। তবে ওই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই পাগলিটাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। তোমাকে বাঁচানোর জন্য আমি 1000বার ভিলেন হতে রাজি আছি। সন্ধ্যা ঘনিয়ে এলো ঘরে। ঘরের আবছা আলোয় সাগর আর আনিকার এই রোমান্টিক মুহূর্তটা যেন এক রঙিন স্বপ্নে পরিণত হলো। বাইরে তখন হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সাগর আনিকার হাত ধরে ব্যালকনি থেকে ঘরের ভিতরে নিয়ে এলো এবং খুব মৃদু সুরে একটা রোমান্টিক গান ছেড়ে দিল। তারা দুজনে মিলে ধীর লয়ে নাচতে শুরু করলো। আনিকার চোখের পানি আজ আর যন্ত্রণা নয়, বরং এক পরম তৃপ্তির। সাগর, কথা দাও আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। আমাদের এই সম্পর্কটা এখন থেকে শুধুই ভালোবাসার হবে, কোনো ভয় বা ব্ল্যাকমেল আমাদের মাঝে আসবে না। কথা দিলাম আনিকা, মরণ পর্যন্ত তুমি শুধুই আমার। আমাদের এই সংসার হবে ভালোবাসার এক টুকরো স্বর্গ। আমি তোমাকে আগলে রাখবো সারা জীবন। চৌধুরী বাড়িতে আজ এক নতুন ভোরের সূচনা হলো। যে বিয়েটা শুরু হয়েছিল তিক্ততা, ঘৃণা আর ভুল বোঝাবুঝিতে, আজ সেই বিয়েটাই পূর্ণতা পেল এক পবিত্র ও গভীর প্রেমে। সাগরের আনিকার এই অসম ও রোমাঞ্চকর প্রেমের গল্প আজ থেকে এক নতুন মোড় নিল, যেখানে আর কোনো রহস্য নেই। আজই শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর সীমাহীন ভালোবাসা। সাগরের বুকের উষ্ণতায় আনিকা আজ সুখ খুঁজে পেল তার সত্যিকারের ঠিকানা। রাত তখন গভীর, বাইরে ঝিরে ঝিরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, যা পরিবেশটাকে আরও বেশি মায়াবী করে তুলেছে। ঘরের হালকা নীল আলোয় সাগর আর আনিকা একে অপরের খুব কাছাকাছি বসে আছে। সাগর এক হাতে আনিকার কাঁধে আর আনিকা তার মাথাটা সাগরের চওড়া বুকে চেপে দিল। এতদিন সব ঝড় যেন এই মুহূর্তে এসে এক শান্ত বন্দরে থেমেছে। সাগর আলতো করে আনিকার কপালে পড়ে থাকা কয়েকটা চুল কানের পিছনে গুজে দিল। জানো আনিকা, আমি কত রাত শুধু চেয়েছি তুমি এইভাবে আমার পাশে বসবে।
আমি জানতাম আমি তোমার চোখে একজন অপরাধী, তবু তোমাকে কাছে পাওয়ার লোভটা আমি সামলাতে পারিনি। আজ তোমাকে এভাবে নিজের বাহুবন্দি দেখে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না সাগর? প্রতিটা মুহূর্তে তোমাকে ঘৃণা করেছি, কটু কথা বলেছি, কিন্তু তুমি সবটা মুখ বুজে সহ্য করেছো। এখন ভাবলে অবাক লাগে যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ লোক ভাবতাম, সেই মানুষটাই আজ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি তোমাকে অনেক ভালোবাসি সাগর, হয়তো এই ভালোবাসার কথা কোনোদিন বলে শেষ করতে পারবো না। ভালোবাসার কথা বলতে হয় না আনিকা, ওটা চোখে চোখ রাখলে এমনিতেই বোঝা যায়। এখন থেকে তোমার প্রতিটা চোখের জল মোছার দায়িত্ব আমার। আজ থেকে আমাদের মাঝে আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো ব্ল্যাকমেল থাকবে না, থাকবে শুধু আমরা দুজন আর আমাদের এই সুন্দর একটা পৃথিবী। সাগর আনিকার চিবুকটা ধরে মুখটা একটু উঁচিয়ে ধরল। আনিকার কাজল মাখা চোখে এখন লজ্জা আর ভালোবাসার এক অদ্ভুত সংমিশ্রণ। সাগর ধীরে ধীরে আনিকার ঠোঁটের কাছে নিজের মুখ নিয়ে এলো। এক নিবিড় ও উষ্ণ পরশে দুজন দুজনের অস্তিত্বকে নতুন করে অনুভব করতে শুরু করলো। আনিকা দুহাতে সাগরের জামা খামচে ধরে তার আলিঙ্গনে মিশে গেল। সাগর, তুমি যখন আমাকে ওই জোর জবরদস্তি করে নিজের করে নিতে চেয়েছিলে, তখন আমি খুব ভয় পেতাম, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে তোমার এই শক্ত বুকের খাঁচায় আমি চিরকাল বন্দি থাকতে চাই। তোমার এই ভালোবাসা আমাকে পাগল করে দেয়। তাহলে থাকো এভাবেই, তোমাকে আমি কোনোদিন মুক্তি দেব না আনিকা। তুমি আমার হবু ভাবি ছিলে ঠিকই, কিন্তু আজ থেকে তুমি শুধুই আমার অর্ধাঙ্গিনী, আমার ঘরণী। আজ এই বৃষ্টি স্নাত রাতে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোমার নাম নেবে। ঘরের বাতিটা নেভে গেল। আধো আলো আর আধো অন্ধকারের মাঝে সাগর আনিকাকে পাজা করে করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারা দুজনে আজ এক নতুন জীবনের স্বপ্নে বিভোর। যে জীবনের শুরুটা হয়েছিল জোর দিয়ে, আজ সেই জীবনটাই পূর্ণতা পাচ্ছে এক অসম আকর্ষণে। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরের হৃস্পন্দন তাল মিলিয়ে একাকার হয়ে গেল। চৌধুরী বাড়ির এই ঘরটি আজ সাক্ষী হয়ে রইল এক অমর প্রেম কাহিনী।